ইন্টিগ্রাল লাস্ট ক্লাস। ডেফিনিট ইন্টিগ্রালের মধ্যে তো আমরা লাস্ট ক্লাস যখন করছি গত ক্লাস করার সময় কিন্তু তোমরা মনে বুঝতে পারছো ডেফিনিট ইন্টিগ্রালের মধ্যে আসলে নতুন কিছু নেই। আমরা জাস্ট কি করি, আগের যতগুলো ইন্টিগ্রেশন করছি ওই প্রত্যেকটা ইন্টিগ্রেশনই বেসিক্যালি আমাদের ডেফিনিট ইন্টিগ্রালে কাজে লাগবে। আগে আমরা যে ইন্টিগ্রেশন গুলো করছি তার যে নতুন কোনো ইন্টিগ্রেশন এখানে তুমি পাবা না, মানে আগের ইন্টিগ্রেশন গুলাই আমাদের আবার করতে হবে। আবার কিভাবে করব, জাস্ট আমাদের শেষ লাইনে গিয়ে আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসা দিতে হবে। তো এই কাজটাই ছিল, ঠিক আছে। তার মানে এখানে ওই যে আগের জিনিসটার বাইরে নতুন কিছু নাই। তো আজকে ক্লাসে তাহলে কি করবো, আজকে ক্লাসে তাহলে বেসিক্যালি আগের জিনিসগুলো কিছুটা রিপিট করব, আর নতুন দু একটা জিনিস আছে, কিছু প্রপার্টির ব্যাপার আছে, ওই জিনিসগুলো একটু দেখা দিব। তো আমি বেসিক্যালি নতুন টপিক গুলো নিয়ে একটু শুরু করবো ডেফিনিট ইন্টিগ্রালের মধ্যে, নতুন পার্ট গুলোর মধ্যে কি কি আছে ওটা দিয়ে শুরু করবো। তারপর হচ্ছে ঘুরে ফিরে আবার প্রিভিয়াস যে ইন্টিগ্রেশন গুলো আমরা ইনডেফিনিট ইন্টিগ্রালে করছি, লিমিট ছাড়া করছি, ওই ইন্টিগ্রেশন গুলাই আবার লিমিট দিয়ে দু একটা একটু দেখাবো। আচ্ছা, তো প্রথমে আসো প্রপার্টির ব্যাপারটা আসো, যে এখানে বেসিক্যালি প্রপার্টি অনেক বেশি থাকতে পারে, বাট এক প্রপার্টি আমি দেখছি কাজে লাগে, প্রায় সময় কাজে লাগে, বা দুইটা প্রপার্টি, ওই দুইটাই একটু দেখাই। সো প্রপার্টি 1, এগুলো কিন্তু ডেফিনিট ইন্টিগ্রালে কাজে লাগে, যদি লিমিট দেওয়া থাকে তখন হচ্ছে এই প্রপার্টি গুলোকে ইউজ করা যায়, ঠিক আছে। সো এই প্রপার্টিটা হচ্ছে, ধরো কোন একটা ফাংশনের লিমিট হচ্ছে এ থেকে বি, এ থেকে বি একটা ফাংশনের লিমিট এফ এক্স কে ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে, ঠিক আছে। এইটা করলে তুমি যে অ্যান্সারটা পাবা, তুমি যদি মাইনাস বাইরে মাইনাস দিয়ে লিমিটটাকে যদি উল্টে দাও, বি থেকে ই লিমিটের মধ্যে যদি ইন্টিগ্রেশন করো এফ এক্স কে, তুমি একই অ্যান্সার পাবে। ক্লিয়ার? কোন একটা ফাংশন এ থেকে বি লিমিটের মধ্যে এফ এক্স কে ইন্টিগ্রেশন করলে যেই অ্যান্সারটা পাবা, বি থেকে এ এর মধ্যে এফ এক্স কে ইন্টিগ্রেশন করলে তুমি একই অ্যান্সার পাবা। জাস্ট কি হবে, তোমার চিহ্নটা একটু মাইনাস চলে আসবে, তাই বাইরে একটা মাইনাস দিয়ে দিলে সেম জিনিস আসে। তার মানে আমাকে যদি একটা এমসিকিউ এমন দেওয়া হয় যে ধরো 2 থেকে 5 এই লিমিটের মধ্যে কথার কথা একটা ফাংশন দিলাম, মানে কঠিন একটা ফাংশন দিলাম, ঠিক আছে, লন অফ সাইন এক্স। ধর অনেক কঠিন একটা ফাংশনের ইন্টিগ্রেশন আমি বললাম, এই ফাংশনের ইন্টিগ্রেশন হচ্ছে 2 থেকে 5 এই লিমিটের মধ্যে এই ফাংশনের ইন্টিগ্রেশন ধরো 40, তার ক্ষেত্রফলের পরিমাণ হচ্ছে 40। এখন আমি এমসিকিউর মধ্যে প্রশ্ন করলাম 5 থেকে 2 এর মধ্যে লন অফ সাইন এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হবে। তো তখন কি তুমি এই জিনিসটাকে আবার ক্যালকুলেট করা শুরু করবা, মানে ইন্টিগ্রেশন করে লিমিট বসায় অ্যান্সারটা করবা, নাকি এটা ডিরেক্ট অ্যান্সারটা বলতে পারবা? বলো তো এটার অ্যান্সারটা কত হবে? জাস্ট লিমিটটা চেঞ্জ করে দিলাম, 2 থেকে 5 ছিল, এটাকে 5 থেকে 2 করছি, তাহলে তার ক্ষেত্রফলের মানটা কেমন হবে? হ্যালো, কেউ কি আমার কথা শুনতেছো? জি ভাইয়া। হ্যালো, হ্যাঁ তোমরা বুঝতেছো এটা ক্ষেত্রফলটা কত হবে? কেউ বুঝতেছো না? দেখো আবার উপরের প্রপার্টিটার দিকে একটু তাকাও, প্রপার্টির মধ্যে কি বলা হয়েছে, এ থেকে বি কোন একটা ফাংশনের যদি লিমিট আমি নেই এ থেকে বি, আর যদি আমি লিমিটটা জাস্ট উল্টে দিই বি থেকে এ, তখন আমাদের ইন্টিগ্রেশনটা জাস্ট কি হয়, তার আগে একটা মাইনাস চলে আসে, ঠিক আছে, কিন্তু ভ্যালুটা কিন্তু সেমই থাকে। তাহলে এ 2 থেকে 5 এই লিমিটের মধ্যে যদি লন সাইন এক্স এর ইন্টিগ্রেশনের ভ্যালু যদি 40 হয়, তাহলে 5 থেকে 2 এর মধ্যে লন সাইন এক্স এর ইন্টিগ্রেশনের ভ্যালু কত হবে? -40 হবে। এবার বুঝতে পারছো? জি ভাই, এবার বুঝছি। এটা খুব ইজি ছিল, একটু চিন্তা করো, প্রপার্টিটা জাস্ট একটু ম্যাচ করা দিলাম, ঠিক আছে। এরপরে আরেকটা প্রপার্টি ধরো, যেটা তোমরা মনে বুঝো, এটা যে ধরো 2 থেকে 8 এইটার মধ্যে, আচ্ছা ধরো এ থেকে বি এর কথা বলি, এ থেকে বি তে কোন একটা ফাংশনের ইন্টিগ্রেশন যা হবে, আমি যদি তাকে আরো কিছু সাব ইন্টারভালে ভাগ করি, যেমন এ থেকে সি তে ভাগ করলাম ডিএক্স, যোগ আবার সি থেকে ডি তে ভাগ করলাম, এরপর আমি আবার ডি থেকে বি তে ভাগ করলাম, তার রেজাল্ট কিন্তু একই হবে। আমি আসলে কি বুঝাইতে চাইছি, একবার হচ্ছে আমি এ থেকে বি এর মধ্যে ডিরেক্ট ইন্টিগ্রেশন করছি, তখন আমি যে ক্ষেত্রফলটা পাবো, আমি যদি এ থেকে সি তে করি
আবার সি থেকে বিতে করি, এরপরে গিয়ে সরি সি থেকে ডিতে করি, এরপর ডি থেকে গিয়ে বিতে করি, তখন কিন্তু আমি একই রেজাল্ট পাবো, আমার ইন্টিগ্রেশনের রেজাল্ট কিন্তু সেম হবে। ঠিক আছে, তো এটার একটা এক্সাম্পল কেমন হবে, এটার একটা এক্সাম্পল ধরো আমি আবার যদি 2 থেকে 8, 2 থেকে 8 এর মধ্যে ধরো কথার কথা ধরো ফাংশনটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন, ধরো 2 থেকে 8 এর মধ্যে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে 15। ঠিক আছে, আমি তোমাদেরকে বললাম যে 2 থেকে 3 এর মধ্যে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে 5। এরপরে বললাম 3 থেকে 6 এর মধ্যে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ধরো এটা বললাম হচ্ছে 4। তারপরে বললাম যে কি, তাহলে বলো দেখি 6 থেকে 8 এর মধ্যে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত হবে? এটা কি কেউ বলতে পারবা? একটু বুদ্ধি করে চিন্তা করে বলো তো, এটা কত হবে? 6। কত হবে? 6 হবে? হ্যাঁ 6 হবে, কারণ দেখো 2 থেকে 8 এর মধ্যে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন যা হবে, আমি যদি তাকে আরো কিছু সাব ইন্টিগ্রালে ভাগ করি, যেমন 2 থেকে 3 ই টু দি পাওয়ার এক্স ডিএক্স যোগ 3 থেকে 6 ই টু দি পাওয়ার এক্স ডিএক্স যোগ 6 থেকে 8 ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তাদের রেজাল্ট কিন্তু একই হবে। তো আমরা জাস্ট ভ্যালুগুলো বসাই দিই, 2 থেকে 8 এর মধ্যে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত, এখানে দেওয়া আছে হচ্ছে 15 বসাই দিলাম। 2 থেকে 3 এর মধ্যে 5 দেওয়া আছে, 5 বসাইলাম। 3 থেকে 6 এর মধ্যে 4 দেওয়া আছে, বসাইলাম। আর এইটার ভ্যালু আমি জানি না, এটা হচ্ছে অজানা, তাহলে অজানাটা ইজ ইকুয়াল টু হয়ে যেতেছে কোশ্চেন মার্ক ইজ ইকুয়াল টু হচ্ছে 15 থেকে এখানে 5 আর 4 হচ্ছে 9, 9 কে বিয়োগ করলে তুমি পাবা 6। তাহলে এটা হচ্ছে একটা প্রপার্টি। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে আমরা ম্যাথসে ডাইরেক্ট ইউজ করব এমন একটা প্রপার্টি, তা এবং এটা লাস্ট প্রপার্টি। প্রপার্টি গুলো খুব সহজ এবং এটা খুব কমন সেন্স, ঠিক আছে, কমন সেন্স দিয়ে চিন্তা করলেই হয়, কঠিন কিছু না। এবার দেখো লাস্ট প্রপার্টিটা হচ্ছে, ভালোভাবে লোয়ার লিমিটটা আর আপার লিমিটটা খেয়াল করবা। 0 থেকে এ যদি কোনো একটা ফাংশনের লিমিট হয়, ঠিক আছে, এফ এক্স ডিএক্স এর লিমিট যদি হয়, তাহলে তার ইন্টিগ্রেশনের রেজাল্ট যা হবে, আমি যদি 0 থেকে এ এর মধ্যে এফ এক্স এর জায়গায় এফ অফ এ মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন করি, তখনও তার রেজাল্ট সেম হবে। আমার কথা বুঝতে পারছো? এবং আমি এই প্রবলেম, এটা দিয়ে আমি খুব ইম্পর্টেন্ট বুয়েটের আসা একটা প্রবলেম সলভ করব ট্রেডিশনাল নিয়ম থেকে অনেক সহজে, এবং আরেকটা অ্যাডমিশন আসা আরেকটা প্রবলেম সলভ করব ট্রেডিশনাল নিয়ম থেকে অনেক সহজে। এই প্রপার্টিটা ইউজ করে প্রপার্টিটা বোঝার চেষ্টা করো। 0 হইতে হবে, লোয়ার লিমিটটা অবশ্যই 0 হওয়া লাগবে, লোয়ার লিমিটটা 0 হওয়া লাগবে। 0 থেকে এ, আপার লিমিট যদি এ হয় কোনো একটা আপার সংখ্যা, এর মধ্যে কোনো একটা ফাংশন এফ এক্স ডিএক্স, এফ এক্স এর ইন্টিগ্রেশন যা হবে, আমি যদি 0 থেকে এ এর মধ্যে এফ অফ এ মাইনাস এক্স করি, এফ এক্স এর জায়গায় এ মাইনাস এক্স ও বসায় দেই, তখন তার ইন্টিগ্রেশন সেম হয়। এটা হচ্ছে একটা প্রপার্টি। কারণ এই প্রপার্টিটাকে ইউজ করে আমরা একটা দুইটা প্রবলেম করব, যে প্রবলেমগুলো তোমরা ইনডেফিনিট ইন্টিগ্রালে করে আসবে। ঠিক আছে, এগুলো এই প্রপার্টিটা ইউজ করে চাইলে করা যাবে। আচ্ছা, তো ওই দুইটা এক্সাম্পল দেখাই, তারপরে আমাদের ডেফিনিট ইন্টিগ্রাল আর দুইটা জিনিস দেখাইলে মোটামুটি নতুন জিনিসগুলো শেষ। তো এই প্রবলেমটা বুয়েটে আসছিল 2010-11 সালে, বুটেক্স সহ অনেকগুলো জায়গায় আসছিল এবং বিভিন্ন বোর্ড পরীক্ষাতেও কিন্তু অনেকবার আসছে এটা। এরা দেখো 0 থেকে 4 এর মধ্যে y ইন্টু রুট ওভার 4 মাইনাস ওয়াই ডিওয়াই বলতে এই জিনিসটা ইন্টিগ্রেশন করতে। ঠিক আছে, আচ্ছা এখন তার মানে এই পুরা জিনিসটা হচ্ছে আমার এফ অফ এক্স, মানে এখানে ওয়াই এর ফাংশন, তাহলে এফ অফ ওয়াই বলতে পারি এই পুরা জিনিসটা। তাহলে 0 থেকে 4 এর মধ্যে এই পুরা জিনিসের ইন্টিগ্রেশন যা হবে, 0 থেকে 4 এর মধ্যে এফ অফ 4 মাইনাস ওয়াই এর ইন্টিগ্রেশন তাই হবে না, 4 মাইনাস ওয়াই ডিওয়াই তার ইন্টিগ্রেশন তাই হবে। 4 মাইনাস ওয়াই আসলে কি বোঝাচ্ছে, এখানে যত জায়গায় তুমি ওয়াই দেখবা তার জায়গায় 4 মাইনাস ওয়াই বসায় দাও, এটাই তো বুঝাইতেছে 4 মাইনাস ওয়াই, এফ অফ 4 মাইনাস ওয়াই তো তাই বোঝায়। তখন আমরা তাহলে একটা লিখতে পারি, তাহলে এই জিনিসটা লেখা যাক যেই কথা, যে 0 থেকে 4 এর মধ্যে y ইন্টু রুট ওভার 4 মাইনাস ওয়াই ডিওয়াই এর ইন্টিগ্রেশন লেখা যেই কথা, আমি যদি লিখি 0 থেকে 4 এর মধ্যে y এর জায়গায় কত বসায় দিব, 4 মাইনাস ওয়াই, আপার লিমিট মাইনাস ভ্যারিয়েবল 4 মাইনাস ওয়াই ইন্টু রুট ওভার 4 মাইনাস ওয়াই এর জায়গায় কত বসাবো, 4 মাইনাস ওয়াই ডিওয়াই, এটা তো একই আসবে তাই না?
এর রেজাল্ট কিন্তু একই আসবে, প্রপার্টি থেকে পাচ্ছি আমি। এটা কোন প্রপার্টি? এটা হচ্ছে 0 থেকে a এর মধ্যে fx dx এর ইন্টিগ্রেশন যা হয়, 0 থেকে a এর মধ্যে f of a minus x dx এর ইন্টিগ্রেশন তাই হয়। এই প্রপার্টি অনুসারে আমি এই জিনিসটা লিখতে পারি। তো আগে বলো এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা? প্রপার্টিটা যে ইউজ করলাম তোমরা বুঝতে পারতেছো কিনা? স্যার এটা মানে কখন ইউজ করবো এটা কিভাবে বুঝবো? আচ্ছা, এই জিনিসটা আসলে দেখো, এগুলো হচ্ছে এক একটা টুল। সো এই টুলগুলা কখনো যদি তুমি ইউজ মানে করার মতো সিচুয়েশন তৈরি হয় তখন তুমি ইউজ করতে পারবা। বাট এখন তুমি যদি বলো যে কখন ইউজ করবো, কিভাবে বুঝবো, এই কোশ্চেনের অ্যান্সার দেওয়াটা একটু ডিফিকাল্ট। হয়তোবা আরো অনেক জায়গাতেও এই প্রপার্টিটা ইউজ করা যাইতে পারে। যেমন এই প্রবলেমটা কিন্তু এই প্রপার্টি দিয়েই করতে হবে এমন কোনো কথা, এই প্রপার্টি ছাড়াও হয়তোবা তুমি করতে পারবা, প্রপার্টি ছাড়াও করা যায় বেসিক্যালি, ঠিক আছে? তারপর তাও প্রপার্টি দিয়ে কেন করতেছি, প্রপার্টি দিয়ে জাস্ট এটা তোমার দেখাচ্ছি যে প্রপার্টি দিয়েও করা যায়। তো হাতে গোনা দুইটা অঙ্কই দেখাবো এই প্রপার্টির, ওই দুইটা অঙ্ক মনে রাখলেই চলবে। তোমাদের যদি কোশ্চেনে কোনো কিছু আসে এই প্রপার্টিতে, ওই দুইটা অঙ্কই আসবে। ওই দুইটা অঙ্ক না আসলে অন্য কোনো অঙ্ক সাধারণত আসে না প্রপার্টি দিয়ে, বুঝছো? তাহলে যদি আসে তাহলে আমি যে দুইটা অঙ্ক দেখাবো এই দুইটা অঙ্কই মধ্যে এটা ইউজ করবা। আর এই দুইটা অঙ্কের সাথে সিমিলার কিছু অঙ্ক ইউজ করা যাইতে পারে, সেগুলো দেখলে হয়তো তুমি বুঝতে পারবা বা আরো কিছু প্র্যাকটিস করলে বুঝতে পারবে। আচ্ছা, যাই হোক, এখন আমাদের দেখি জিনিসটা সিম্পলিফাই হয়ে কি আসে। সো এখানে আসতেছে হচ্ছে আমাদের 0 থেকে 4 মাইনাস ওয়াই ইন্টু, দেখো এখানে যদি আমি ব্র্যাকেটটা উঠে দেই আমার আসতেছে কত, 4 মাইনাস 4 প্লাস ওয়াই। তাহলে 4 তো কাটা, তাহলে রুট ওভার ওয়াই থাকে, তাই তো? তাহলে থাকতেছে হচ্ছে রুট ওভার ওয়াই, 4 মাইনাস ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই ডিওয়াই, এই জিনিসটা থাকতেছে। এখন দেখো এটার ইন্টিগ্রেশন কিন্তু যে কেউ পারবে। কিভাবে পারবে? তুমি রুট ওভার ওয়াই দিয়ে সবাইকে গুণ দাও। 0 থেকে 4 এর মধ্যে রুট ওভার ওয়াই দিয়ে যদি গুণ দিই তাহলে একবার আসতেছে 4 ইন্টু রুট ওভার ওয়াই মাইনাস, আচ্ছা ওয়াই আর রুট ওভার ওয়াই কে যদি আমি গুণ দিই আমি কত পাচ্ছি বলো তো? ওয়াই টু দি পাওয়ার কত আসবে? ওয়াই টু দি পাওয়ার 1 প্লাস রুট ওভার ওয়াই মানে তো হাফ, তাহলে ওয়াই টু দি পাওয়ার 1 প্লাস হাফ মানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 3/2, ঠিক আছে? তাহলে আমি পাচ্ছি হচ্ছে ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই ডি ওয়াই। তো এটাকে তাহলে আমি ভেঙে দিতে পারি আলাদাভাবে, 0 থেকে 4 ইন্টু রুট ওভার ওয়াই ডি ওয়াই মাইনাস 0 থেকে 4 আর ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই এর পরিবর্তে কত বসাবো? ওয়াই টু দি পাওয়ার 3/2, ওয়াই টু দি পাওয়ার 3/2 ইন্টু ডি ওয়াই। শেষ। এবার দেখো ইন্টিগ্রেশনটা কতটা সহজ হয়ে গেল। তো এই কনস্ট্যান্ট 4টাকে বাইরে রাখি, আর রুট ওভার ওয়াই কে ডি ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে আসবে কত? ওয়াই টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1। এইটার মধ্যে না আপার লিমিট আর লোয়ার লিমিট বসাইতে হবে। লোয়ার লিমিট হচ্ছে 0 আর আপার লিমিট হচ্ছে 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 3/2 কে ইন্টিগ্রেশন করলে আসবে ওয়াই টু দি পাওয়ার 3/2 প্লাস 1 ডিভাইডেড বাই 3/2 প্লাস 1। তার মধ্যে আমি এখন 0 থেকে 4 এই ইন্টিগ্রেশনটা বসাবো। এখন খুবই সিম্পল, জাস্ট একবার আপার লিমিট 4 বসাও, একবার লোয়ার লিমিট 0 বসাও, বিয়োগ করো। সো 4 ইন্টু, সো 4 টু দি পাওয়ার হাফ প্লাস 1 মানে 3/2, 4 টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2 মাইনাস 0 ডিভাইডেড বাই 3/2। সেটা লেখার দরকার নাই যদিও, মাইনাস এখানে আসতেছে কত? 4 টু দি পাওয়ার 5/2 ডিভাইডেড বাই 5/2 মাইনাস 0। তো তুমি ক্যালকুলেটর করলে 4 টু দি পাওয়ার 5/2 এর ভ্যালু বের করতে পারবা, 4 টু দি পাওয়ার 3/2 এর ভ্যালু বের করতে পারবে, ক্যালকুলেশন করলে তোমার কিছু একটা আসবে, ধরে নিয়ে আমার একটা বাক্স, ওইটা হচ্ছে आंसर। শেষ। সো এটা গেল এই প্রপার্টিকে ইউজ করে একটা প্রবলেম। আমি প্রপার্টিকে ইউজ করে একটা প্রবলেম দেখাবো। এই দুইটার বাইরে আমি অসীম কুমার সাহা স্যারের বইয়ের মধ্যে আর কোনো প্রবলেম দেখি নাই। ইভেন যেগুলো দেখাচ্ছে প্রপার্টি দিয়ে এগুলো সম্ভবত প্রপার্টি ছাড়াও করা যায়, আর এই ম্যাথটা কিন্তু প্রপার্টি ছাড়াও করা যায়। আর একটা যেটা দেখাবো ওইটাও সম্ভবত প্রপার্টি ছাড়া করা যায়, আমরা দেখি ওইটা। সো এই প্রবলেমটা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন ধরলাম আই, আই হচ্ছে যে ইন্টিগ্রেশনটা করতে দিল সেটা কত থেকে কত? 0 থেকে π/2 এই লিমিটের মধ্যে। আচ্ছা আকিদা বলছিল যে কিভাবে বুঝবা, একটা ওয়ে হচ্ছে বুঝার যে 0 থেকে শুরু হইতে হবে। একটা বুঝার ওয়ে কি? একটা বুঝার ওয়ে হচ্ছে তোমার লোয়ার লিমিট 0 আর আপার লিমিট কিছু একটা থাকবে। 0 থেকে যদি শুরু হয় এবং অঙ্কটা দেখে যদি তোমার মনে হয় যে এই অঙ্কের মধ্যে যদি আমি এই আপার লিমিট মাইনাস ভ্যারিয়েবলটা বসাই তাহলে হয়তো বা আমার কোনো উপকার হইতে পারে, তখন তুমি এই প্রপার্টিটা ইউজ করার চেষ্টা করবে। ওকে, এবার এইটা দেখো 0 থেকে π/2 রুট ওভার cos x ডিভাইডেড বাই রুট ওভার sin x প্লাস রুট ওভার cos x।
এই প্রবলেমটা জেনারেল নিয়মে করা যায় কিনা আমি জানি না, যাওয়ার কথা, বাট আমি এটা জেনারেল নিয়মে শিখি নাই। আমি অ্যাডমিশনের টাইমে এবং একাডেমিক টাইমেও এই প্রপার্টি ইউজ করেই করছি, তো এখনো প্রপার্টি ইউজ করে করতেছি। তো এটার হচ্ছে ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে, এটা ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে। কারণ আমরা যদি প্রপার্টিটা ইউজ করি, ইউজিং প্রপার্টি, আমরা প্রপার্টিটা ইউজ করলে আমরা কি লিখতে পারি, আই ইজ ইকুয়াল টু যে জিনিসটা ছিল এই একই জিনিসটাকে আমরা চাইলে লিখতে পারি আই ইজ ইকুয়াল টু 0 থেকে π/2 cos x এর পরিবর্তে কত বসাবো দেখি বলো তো। cos অফ x এর জায়গায় কত বসবে? প্রপার্টিটা চিন্তা করে বলো। হ্যাঁ বলো। a minus x। a মাইনাস এক্স, তাহলে a এর জায়গায় কত আছে? 0 থেকে a যদি f অফ x dx হয়, তাহলে এটাকে লেখা যায় 0 থেকে a f অফ a মাইনাস x dx। তাহলে আমরা a মাইনাস x করি, তাহলে আপার লিমিট মাইনাস x হয়, তাহলে আপার লিমিট π/2, তাহলে কি হবে π/2 মাইনাস x ডিভাইডেড বাই সবগুলার x এর জায়গায় কি হবে π/2 মাইনাস x হবে, তাহলে সাইন অফ π/2 মাইনাস x প্লাস রুট ওভার cos অফ π/2 মাইনাস x dx। মানে এটাও কিন্তু আমি বলতে পারি এটাও হচ্ছে আমার আই হবে, তাই তো? কারণ আমি প্রপার্টি ইউজ করছি কিন্তু ইন্টিগ্রেশনের ভ্যালু কিন্তু চেঞ্জ হয়নি। তাহলে আই ইজ ইকুয়াল টু কত আসতেছে 0 থেকে π/2, তাহলে cos অফ π/2 মাইনাস x কে কিন্তু আমরা চাইলে লিখতে পারি রুট ওভার sin x। cos π/2 মাইনাস x কে কিন্তু লেখা যায় sin x, তাহলে রুট ওভার cos π/2 মাইনাস x কে লেখা যাবে রুট ওভার sin x। এবার হচ্ছে রুট ওভার sin π/2 মাইনাস x কে লেখা যাবে cos x যোগ ওইটা আবার cos π/2 মাইনাস x কে আবার হচ্ছে রুট ওভার sin x dx। তাহলে এইটা কি, এটাও কিন্তু আবার i এর ভ্যালু, এটাকে আমি নাম দিলাম 2 নম্বর ইকুয়েশন দিলাম। এবার প্রবলেমটা দেখো কতটা ইজি হয়ে যাবে। এই প্রবলেমটা জেনারেল নিয়মে কখনো করি নাই, করলে কত হিউজ হবে এটা আমি আসলে বুঝতে পারি। তো যেমন দেখো, তাহলে এবার আমরা 1 নম্বর ইকুয়েশন পাইছি না, এ হচ্ছে 1 নম্বর ইকুয়েশন আর এ হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, তাই তো? 1 আর 2 নম্বর ইকুয়েশনটাকে একটু যোগ করি। 1 আর 2 কে যদি যোগ করি, সো 1 যোগ 2 করি, এটা করলে কি হবে দেখো তো। এটার লেফট হ্যান্ড সাইডে একটা i আছে, এটার লেফট হ্যান্ড সাইডে আরেকটা i আছে, তাহলে i প্লাস i মানে 2i হবে। আর এবার এইখানে দেখো তো আমরা যোগ করলে কি পাচ্ছি, 0 থেকে π/2 রুট ওভার cos x প্লাস রুট ওভার sin x প্লাস রুট ওভার cos x। তার মানে আমি এটা লিখি 0 থেকে π/2 রুট ওভার cos x ডিভাইডেড বাই রুট ওভার cos x প্লাস রুট ওভার sin x dx প্লাস 0 থেকে π/2 এটার মধ্যে কিন্তু আছে রুট ওভার sin x আগে, তো রুট ওভার sin x ডিভাইডেড বাই রুট ওভার cos x প্লাস রুট ওভার sin x dx। ঠিক আছে, এবার দেখো i প্লাস i করলে হবে 2i। আর দেখো তো দুইটাই 0 থেকে π/2, আমি চাইলে কমন নিয়ে নিতে পারি 0 থেকে π/2 লিখে দিতে পারি, আর হচ্ছে পুরোটাকে একটা ব্র্যাকেটের মধ্যে dx আকারে লিখতে পারি। তো পুরোটাকে যদি একটা ব্র্যাকেটের মধ্যে লসাগু করি, তাহলে দেখো তো লসাগু করলে কত আসে, দেখো তো দুইজনের হরে কত আছে cos x প্লাস রুট ওভার cos x প্লাস রুট ওভার sin x, তাহলে আসতেছে রুট ওভার cos x যোগ রুট ওভার sin x। তো প্রথম জন থেকে আসতেছে হচ্ছে কত, তো উপরে আসতেছে হচ্ছে কি রুট ওভার cos x, দ্বিতীয় জন থেকে লসাগু করলে আসতেছে রুট ওভার sin x। তো দেখো তো একই জিনিস না, কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে 1 থাকতেছে, তো 2i ইজ ইকুয়াল টু হচ্ছে 0 থেকে π/2 1 ইনটু dx। তো 1 dx এর মান কত, 1 dx এর মান হচ্ছে x, x এর আপার লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে π/2, তো 2i ইজ ইকুয়াল টু 0 থেকে π/2 x, মানে 2i ইজ ইকুয়াল টু হচ্ছে x এর আপার লিমিট বসাইলে π/2 মাইনাস 0, সুতরাং i ইজ ইকুয়াল টু হচ্ছে π/4। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আমাদের i এর ভ্যালুটাই কিন্তু বের করা দরকার ছিল, আমাদেরকে টার্গেট ছিল i বের করা, আমরা iটা কিন্তু বের করছি, i ইজ ইকুয়াল টু π/4। এখন বলতো এই প্রবলেমটা বুঝছো কিনা। এখন যে দুইটা প্রবলেম করেন দুইটাই খুবই ইম্পর্টেন্ট প্রবলেম, এবং এই দুইটাই হচ্ছে ইউজুয়ালি মানে এই দুইটার বাইরে আসলে প্রপার্টি ইউজ করা প্রবলেম খুব কম। এই দুইটা তোমরা বুঝতে পারছো কিনা বলো, এই দুইটা বুঝতে পারলে তোমাদের মোটামুটি একটা নতুন জিনিস শেখা হলো আর কি। নেহাল বুঝতে পারছো? নাইম? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, প্রপার্টিসটা কি পাশে লিখে দিব? প্রপার্টিটা তুমি পাশে লিখতে পারো, বাট না লিখলে কোনো সমস্যা নেই, পরীক্ষার জন্য না ওকে লিখলে ভাইয়া। কোনো সমস্যা নেই, ঠিক আছে।
তো আমাদের দুইটা প্রবলেম কিন্তু শেষ। তো এবার খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম করবো, এটা হচ্ছে মডুলাস ফাংশন বা অ্যাবসোলুট ভ্যালু ফাংশন। মডুলাস বা অ্যাবসোলুট ভ্যালু ফাংশন, আমার হাতের লেখা দিন বাজে হয়ে যেতেছে। অ্যাবসোলুট ভ্যালু ফাংশন, ঠিক আছে। মডুলাস বা অ্যাবসোলুট ভ্যালু ফাংশনের ইন্টিগ্রেশন দেখবো। এটার ইন্টিগ্রেশন আগেই বলি, এইটার কিন্তু ইনডিফিনিট ইন্টিগ্রালে বা লিমিট ছাড়া, যেগুলোর মধ্যে লিমিট নাই, লিমিট ছাড়া এক্সিস্ট করে না, এক্সিস্ট করে না। মডুলাস ফাংশন লিমিট যদি না থাকে তাহলে এই ধরনের ফাংশনের ইন্টিগ্রেশন করা সম্ভব না। লিমিট থাকলে এক্সিস্ট করে, মানে তুমি মডুলাস ফাংশনের ইন্টিগ্রেশন কি তোমাকে আমি আগে করাইছিলাম? করাইনি, কারণ মডুলাস ফাংশনকে লিমিট ছাড়া কখনো ইন্টিগ্রেশন করাই যায় না। এটার ইন্টিগ্রেশন করতে হইলে লিমিট সহ করতে হবে, মানে যখন লিমিট থাকবে এই ফাংশনের তখন তার ইন্টিগ্রেশনও থাকবে, ঠিক আছে। বাট মডুলাস ফাংশনের লিমিট ছাড়া কোনো ইন্টিগ্রেশন থাকে না। আচ্ছা, সো এবার আসলে আমরা মডুলাস ফাংশন জিনিসটা বুঝি। সো ধরো একটা মডুলাস ফাংশন হচ্ছে রুট ওভার এক্স। এটা ইন্টিগ্রেশন কিভাবে করবো এটা আসতেছি আমি। রুট ওভার এক্স, আকিরা তোমার কি রুট ওভার এক্স এর গ্রাফ মনে আছে? আমি রুট ওভার এক্স এর গ্রাফ মনে শিখিয়েছিলাম তোমাদেরকে ফাংশন ক্লাসে। ভাইয়া রুট ওভার এক্স না মডুলাস? সরি মডুলাস এক্স এর গ্রাফ কি মনে আছে? না স্যার। আচ্ছা আমি একটু বলি, এদের মধ্যে ডুয়ালিটি থাকে, ঠিক আছে। তোমাদের মধ্যে কিছু বন্ধু বান্ধব থাকে না, কিছু মেয়ে থাকে দেখবা যে ক্লাসের মধ্যে যে খুব ছেলেদের মতো অ্যাটিটিউড, হ্যাঁ, টম বয় টাইপের, হ্যাঁ, মানে সব কিছুতে ছেলেদের অনুকরণ করে বা ছেলেদের মতো সব মানে অ্যাটিটিউড, ঠিক আছে। আবার কিছু ছেলে থাকে দেখবা যে কথার মানে ভয়েসটা মেয়েদের মতো, মানে একা একা থাকতে পছন্দ করে, মানে একটু মেলি স্বভাব থাকে। সো এটা বলতে পারি আমরা ডুয়ালিটি। সো এই মডুলাস ফাংশনের মধ্যে একটা ধরনের ডুয়ালিটি থাকে। ডুয়ালিটি কেমন? এর মধ্যে কিন্তু প্লাসও থাকতে পারে, এর মধ্যে মাইনাসও থাকতে পারে। মানে এই মডুলাস ফাংশনটা ইন্টিগ্রেশন তুমি করতে পারবে না, তাহলে মডুলাসটা তোমার উঠাই দিতে হবে। সো মডুলাসটা যখন তুমি উঠাই দিবা তখন কিন্তু তোমার প্লাস এক্সও আসতে পারে, আবার তখন তোমার মাইনাস এক্সও আসতে পারে, মানে তার মধ্যে ডুয়ালিটি আছে, দ্বৈততা আছে, ঠিক আছে। তাহলে প্লাস এক্সও আসতে পারে, মাইনাস এক্সও আসতে পারে। তাহলে যখন তুমি ইন্টিগ্রেশন করবা তখন তোমার প্লাস এক্স কেও ইন্টিগ্রেট করতে হবে, মাইনাস এক্স কেও ইন্টিগ্রেট করতে হবে। তাহলে আমি যদি তোমাকে বলি মডুলাস এক্স এর ইন্টিগ্রেশন করো, তখন তুমি কি করবা? প্লাস এক্স কেও ইন্টিগ্রেশন করবা, মাইনাস এক্স কেও ইন্টিগ্রেশন করবা। কিন্তু দেয়ার ইজ এ কিন্তু, কিন্তুটা কি? কিন্তুটা হচ্ছে প্লাস এক্স কে নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেশন করতে হবে, মাইনাস এক্স কে আরেকটা রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেশন করতে হবে। এটাই হচ্ছে কি তোমার সেই কিন্তুটা, ঠিক আছে। তো কোন রেঞ্জের মধ্যে প্লাস এক্স কে ইন্টিগ্রেশন করব, কোন রেঞ্জের মধ্যে মাইনাস কে ইন্টিগ্রেশন করব, এটা বোঝা লাগবে। এটা বোঝার সহজ উপায়টা বলি। তোমার এই মডুলাসের ভিতরে কে আছে সেটা তুমি দেখবা। ধরো এই মডুলাসের ভিতরে এক্স আছে, তাহলে এক্স কে জিরো বানানোর জন্য কি এক্স এর জায়গায় কত বসানো লাগে? এক্স ইজ ইকুয়াল টু জিরো হইলেই তো এক্স এর মান জিরো হয়ে যাবে, তাই না? এক্স ইজ ইকুয়াল টু যদি আমি জিরো ধরি তাহলেই তো এই মডুলাসের ভেতরের ভ্যালুটা জিরো হয়ে যাবে। তাহলে তুমি সেটা ধরো, এক্স ইজ ইকুয়াল টু কত ধরলাম? এক্স ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখন আমি যদি তোমাকে বলি, তাহলে তার মানে যখন এক্স জিরো থেকে ছোট হবে তখন তুমি কোন ফাংশনকে ইন্টিগ্রেট করবা? মাইনাস এক্স কে ইন্টিগ্রেট করবা। যখন এক্স এর লিমিট জিরো থেকে বড় হবে তখন তুমি কোন ফাংশনকে ইন্টিগ্রেট করবা? প্লাস এক্স কে ইন্টিগ্রেট করবা। আমার কথাটা কি বুঝতে পারছো? না বুঝে থাকলেও আমি একটু ক্লিয়ার করে বলতেছি। ধরো আমি মডুলাস এক্স এর ইন্টিগ্রেশনটাই আমি এখন করবো। এগুলো অ্যাডমিশনের প্রবলেম, এগুলো অ্যাডমিশনে আসে, আমি শিখে রাখতেছি আগে থেকে। অ্যাডমিশন এগুলো বোর্ড পরীক্ষা আসে। সো ধরো মডুলাস এক্স এর ইন্টিগ্রেশনটা আমি করবো। মডুলাস এক্স এর ইন্টিগ্রেশন যে করবো, আমার লিমিটটা দেওয়া হইলো মনে করো -5 থেকে +10। আচ্ছা এখন আমাকে বলো তো মডুলাস এক্সটা যদি আমি উঠে দেই আমি পাচ্ছি কি কি? প্লাস এক্স পাচ্ছি, মাইনাস এক্সও পাচ্ছি। এখন মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন করার ক্ষমতা কোন লিমিট পর্যন্ত আমি রাখতেছি? ভালোভাবে একটু খেয়াল করা ভাইয়া, বলছি যে মাইনাস এক্স এর জন্য এক্স এর লিমিটটা কত হবে? জিরো থেকে ছোট হবে। যতক্ষণ পর্যন্ত আমার লিমিটটা জিরো থেকে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত আমি মাইনাস এক্স কে ধরে ইন্টিগ্রেশন করবো। যখনই আমার এক্স এর ভ্যালু জিরো কে ক্রস করবে, জিরো থেকে বড় হয়ে যাবে, তখন আমি ইন্টিগ্রেশন করা শুরু করবো প্লাস এক্স কে। আমার কথা কি বুঝতে পারছো? এখন যদি আমাকে বলে -5 থেকে 10 এর মধ্যে মডুলাস ফাংশন কি ইন্টিগ্রেট করো, এটাকে বেসিক্যালি আমার কিরকম করতে হবে তুমি একটু চিন্তা করো। আমাকে প্রথমে লিখতে হবে মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনটা করবো আমি -5 থেকে শুরু করে কত পর্যন্ত বলতো? 0 পর্যন্ত। এক্স্যাক্টলি। আবার আমার
মডুলাস এক্স এর পরিবর্তে প্লাস এক্স আসবে তাকেও আমার ইন্টিগ্রেট করতে হবে, কারণ মডুলাসের মধ্যে তো ডুয়ালিটি আছে। তো দেখ এটা তো এক ধরনের, আচ্ছা থাক, ভালোবাসায় বললে স্পেশাল চাইল্ড, স্পেশাল চাইল্ড এটাকে আমাকে দুই ভাবে ইন্টিগ্রেশন করতে হবে। সুতরাং -5 থেকে 0 পর্যন্ত করলাম, আবার 0 থেকে আবার 10 পর্যন্ত ইন্টিগ্রেট করবো। বাট 0 থেকে যখন 10 পর্যন্ত ইন্টিগ্রেট করবো তখন ফাংশন কিন্তু আর -x না, তখন ফাংশনটা হবে +x। আবার যখন -5 থেকে 0 পর্যন্ত করব, অর্থাৎ তার নেগেটিভ অংশে করব, তখন কিন্তু আমার ফাংশনটা চেঞ্জ হয়ে যাবে, ফাংশনটা অবস্থায়িত হবে -x। আমার কথা বুঝতে পারছো? তাহলে -x এর ইন্টিগ্রেশন করলে আসবে -x²/2, এর মধ্যে আমি লিমিট বসাবো -5 থেকে 0। আবার x কে করলে আসবে x²/2, এর মধ্যে আমি লিমিট বসাবো 0 থেকে 10। এরপরে তুমি লিমিট বসালে একটা না একটা অ্যান্সার তো পাবাই। তো 0 বসালে তুমি পাচ্ছ 0 মাইনাস, সেখানে পাচ্ছ হচ্ছে গিয়ে মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, -5² ডিভাইডেড বাই 2 প্লাস এখানে পাচ্ছ 10² ডিভাইডেড বাই 2 মাইনাস 0² ডিভাইডেড বাই 2। তো যাই হোক, তো এখান থেকে আলটিমেটলি তুমি পাচ্ছ 25/2 প্লাস 100/2, মানে হচ্ছে গিয়ে তোমার 125/2। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। বলতো এই প্রবলেমটা বুঝছো কিনা? এটা কিন্তু তোমাদের জন্য খুবই নতুন একটা প্রবলেম, মডুলাস ফাংশন ইন্টিগ্রেশন, এটা কিন্তু নতুন একটা কনসেপ্ট। এটা বুঝতে পারছো কিনা আমাকে বলো। আমি এই রিলেটেড আরো 2-3টা প্রবলেম করবো, তোমাদের এটা আরো বেসিকটা আরো ক্লিয়ার হবে, বাট আপাতত যা বুঝাইছি এটা ক্লিয়ার। ক্লিয়ার? আকিরা বুঝতে পারছো? নেহাল? জি স্যার বুঝছি। আচ্ছা স্যার, এখানে 0 থেকে 10 মানে সবসময় কি আপার লিমিট পর্যন্ত হবে? হ্যাঁ, আপার লিমিট পর্যন্ত করতে হবে তোমার, কারণ তুমি এই প্লাস এক্স কে ইন্টিগ্রেট করতে হবে, এন্ড প্লাস এক্স এর ইন্টিগ্রেশন এখানে 10 দেওয়া ছিল না আপার লিমিট, তাহলে যতক্ষণ পর্যন্ত আপার লিমিট ক্রস না করবো ততক্ষণ পর্যন্ত আমি প্লাস এক্স কে করতে থাকবো, বাট 0-র পর থেকে। আচ্ছা, তাহলে আমি সিমিলার টাইপের একটা প্রবলেম দেখাই, তাহলে এটা করলে আর একটু বেসিকটা ক্লিয়ার হবে। এগুলো কিন্তু অ্যাডমিশন প্রবলেম, এগুলো কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষা আসে না, কখনোই আসে নাই। এগুলা করার কিছু আগে থেকে অ্যাডমিশনের জন্য তোমাদের একটু সহজ হয়, অ্যাডমিশনের ওই প্রেশারটা হ্যান্ডেল করার জন্য। সব করাই না অ্যাডমিশনের, বাট অনেক কিছুই তোমাদেরকে দেখা যাওয়ার চেষ্টা করি অ্যাডমিশনের, যাতে তোমাদের ওই টাইমটাতে যেন মানে অসহায় না লাগে, কিছুটা আইডিয়া যেন থাকে। ঠিক আছে? সো 1/4 থেকে 1 এই রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেশন করতে হবে 2x - 1 এর মডুলাস এটাকে। তাহলে এখন মডুলাস 2x - 1 এর পরিবর্তে কিন্তু কি কি আসবে? দুইটা ফাংশন চলবে, কারণ তার মধ্যে ডুয়ালিটি আছে। তো 2x মানে -2x - 1 ও আসতে পারে, +2x - 1 ও আসতে পারে। কিন্তু এখন আমাকে ডিটারমাইন করতে হবে কোন রেঞ্জের মধ্যে -2x - 1 কে ইন্টিগ্রেট করব, আর কোন রেঞ্জের মধ্যে +2x - 1 কে ইন্টিগ্রেট করব। তো এটা বোঝার জন্য আমাকে কি করতে হবে বলো দেখি? 2x - 1 = 0 ধরতে হবে। এটাকে যদি আমি 0 ধরি, আমি x এর মান কত পাচ্ছি বলো তো? x এর মান পাচ্ছি x = কত? হাফ। 2x = 1 আর x পাচ্ছি আমি হাফ। তাহলে আমি x আমি হাফ পাচ্ছি। তাহলে আমার বলতে পারবা কি আমার রেঞ্জটা কত কত হবে? -2x - 1 এর জন্য আমার রেঞ্জটা কত হবে? তার মানে হাফ থেকে যখন ছোট হবে, হাফ থেকে যখন আমি ছোট রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেট করব, তখন আমি ইন্টিগ্রেট করব -2x - 1 কে। আবার যখন আমার x এর ডোমেইনটা হাফ থেকে বড় হবে, তখন আমি ইন্টিগ্রেট করব +2x - 1 কে। ক্লিয়ার? তার মানে দেখো 1 আমার সংখ্যা রেখা যদি আমি চিন্তা করি, আমার এখানে ইন্টিগ্রেশনটা করতে বলছে কার? 1/4 থেকে 1 এর মাঝখানে। তাহলে এই ধরো এইখানে সংখ্যা রেখার মধ্যে 0 আছে, আর এইখানে ধরো 1/4 আছে। 1/4 মানে হচ্ছে 0.25। আবার এরকম একটা জায়গায় মনে করো আমার হাফ আছে, আর এরকম একটা জায়গায় আমার 1 আছে। তাহলে দেখো আমার হাফ থেকে যখন আমি ছোট, তখন আমি ইন্টিগ্রেট করবো -2x - 1 কে। তাহলে -1/4 থেকে 1/2 অর্থাৎ হাফ পর্যন্ত আমি ইন্টিগ্রেট করবো -2x - 1 কে। আর হাফ থেকে শুরু করে 1 পর্যন্ত আমি ইন্টিগ্রেট করবো কি +2x - 1 কে। আমার কথা বোঝা গেছে? তাহলে আমরা আমাদের যে ইন্টিগ্রেশনটা ছিল হাফ থেকে 1, এটাকে আমরা দুইটা ইন্টারভালে ভাগ করতে হবে আমাদের, কারণ এটা মডুলাস ফাংশন। সো 1/4 থেকে একবার আমি কত পর্যন্ত করবো বলো তো ইন্টিগ্রেশন? 1/2। 1/2 পর্যন্ত। কোন ফাংশনটাকে করব? মডুলাস 2x - 1 দেওয়া আছে, কিন্তু এখানে আমরা কাকে নিব? মাইনাস এর থেকে। এক্স্যাক্টলি, ভেরি -2x - 1 dx। তারপরে হাফ থেকে শুরু করে আমি একদম আপার লিমিট পর্যন্ত ইন্টিগ্রেশন করব। কাকে করব? শুধু 2x - 1 কে। সো এবার কিন্তু ইন্টিগ্রেশনটা খুবই সহজ, এটা আমরা কেনা পারি। সো 2x কে ইন্টিগ্রেশন করলে আসবে কত? 2x কে ইন্টিগ্রেশন করলে আসবে শুধু x², কারণ x কে ইন্টিগ্রেশন করলে x²/2, আর এই 2 আর 2 কাটাকাটি, তো -x², আর -1 কে ইন্টিগ্রেশন করলে আসবে -6। তো আপার লিমিট হচ্ছে লোয়ার লিমিট 1/4, আপার লিমিট হচ্ছে হাফ।
তো লোয়ার লিমিট আপার লিমিট যে কেউ বসাইতে পারে, এটা তোমরা বসাই নিবা। প্লাস 2x কে ইন্টিগ্রেশন করলে আসবে শুধু x স্কয়ার, -1 কে ইন্টিগ্রেশন করলে হবে -x। এর মধ্যে লোয়ার লিমিট হচ্ছে হাফ আর আপার লিমিট হচ্ছে 1। তো লোয়ার লিমিট আর আপার লিমিট বসাই দিতে পারবা, এটা খুব ইজি। তো এটা বসাই দিবা, তোমাদের একটা ভ্যালু চলে আসবে, ঠিক আছে? ওইটাই হবে তোমাদের অ্যান্সার। এখানে কিন্তু সি বলতে কিছু নেই, ঠিক আছে? সো এবার আসো তোমাদেরকে একটা ট্রিগোনোমেট্রিক ফাংশনের একটা প্রবলেম দেখাই। ট্রিগোনোমেট্রিক ফাংশনের বাকি প্রবলেমগুলো তোমরা সিমিলার এবং ওগুলো তোমরা নিজেরা করতে পারবে, ঠিক আছে? সো আমি এখানে ট্রিগোনোমেট্রিক 3টা ফাংশন লিখবো, এর মধ্যে তোমরা বইলো কোনটা করব। -π/2 থেকে π/2 এর মধ্যে মডুলাস sin x dx। আরেকটা ফাংশন ধরো 0 থেকে π/2 এর মধ্যে মডুলাস cos 2x। আবার ধরো -π থেকে +π এর মধ্যে মডুলাস cos x dx। এখন বলো এই তিনটার মধ্যে কোনটা করে দিবে? বাকি দুইটা তোমরা নিজেরা করে নিতে পারো, যে কোনো একটা আমি করে দেবো। তিন নাম্বারটা। 3 নম্বরটা, ওকে গুড। তো আমরা 3 নম্বরটা করার চেষ্টা করি। 3 নম্বরটা হচ্ছে -π থেকে +π এর মধ্যে মডুলাস cos x dx। আচ্ছা, বনশ্রী আজকে দেখলাম যে কেউই জয়েন করেনি, এখানে কি কারেন্ট টাইনে চলে গেছে নাকি? এই নুহিন আছে? নুহিনও না। আচ্ছা, বনশ্রী কেউ নাই, মানে মনে হয় কারেন্ট নাই মনে হয় কারো বাসাতে। তোমরা এখানে যারা আছো সবাই হচ্ছে এই এলাকার বাইরের এলাকা। তো আজকে পার্টিসিপেন্ট একদম কম। যাই হোক, আমরা ক্লাসটা করার চেষ্টা করি। ও কারেন্ট নাই ক্লাসে কেমনে? ও আচ্ছা, ঠিক আছে, আমরা ক্লাসটা করে ফেলি। আচ্ছা, তো আচ্ছা আকিদা বলো তো এখন আমরা কি করব? আমরা রেঞ্জটা কিভাবে ডিফাইন করব এখানে? কারণ মডুলাস cos x এর পরিবর্তে -cos x আসতে পারে, +cos x আসতে পারে। তো এটা ডিফাইন করার জন্য আমাদের কি করতে হবে? -cos cos x cos x 0 ধরবো। cos x 0 ধরে আমরা x এর ভ্যালুটা দেখবো, x এর ভ্যালু কত আসে। তো বলো তো cos x যদি 0 হয় তাহলে x কত বলো তো? cos কত ডিগ্রি মান 0? 90। 90 হবে। cos 90 ডিগ্রির মান 0। ভেরি গুড। এবার একটু প্রবলেমে কিন্তু এই প্রবলেমটা মজা হবে, দেখো একটা জিনিস। আচ্ছা, ও সরি, এটা π/2 দিলে মজা পাইতাম, পাই দেওয়া আছে। যাই হোক, তাহলে cos π/2 হবে, তাহলে x হচ্ছে π/2। তাহলে π/2 এর আগ পর্যন্ত, তাহলে আমি যখন x এর ডোমেন যখন π/2 থেকে ছোট হবে তখন আমি কোন ফাংশনকে ইন্টিগ্রেট করব? -cos x কে। আর x এর ডোমেন যখন π/2 থেকে বড় হবে তখন আমি কোন ফাংশনকে ইন্টিগ্রেট করব? +cos x। ক্লিয়ার? তার মানে আমরা কিন্তু সবগুলো প্রবলেম এবার সলভ করতে পারবো, এগুলোর মধ্যে ডিফিকাল্টিজ কিছুই নাই, মানে জটিলতার কিছু নেই, যদি তুমি শুধুমাত্র মডুলাস ফাংশনটার ডুয়ালিটিটা ধরতে পারো, যে এটা তো ডুয়াল, মানে এটার মধ্যে দুই ধরনের বৈশিষ্ট্য থাকতে পারে, তাই আমরা এইভাবে ওটা ট্রিট করবো, ঠিক আছে? তাহলে এখন আমাদের লিমিট ছিল -π থেকে +π, -180 থেকে +180। সো আমার এটা ভাঙতে হবে কিভাবে? -180 থেকে শুরু করে আমি +90 ডিগ্রি পর্যন্ত করবো -cos x কে, তারপর 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত করবো +cos x। তাহলে আমাদের কাজ শেষ। তাহলে এবার হচ্ছে কত? -π থেকে শুরু করে π/2 পর্যন্ত করব -cos x কে, প্লাস দুইটা অংশে ভাগ করলাম। তারপর হচ্ছে π/2 থেকে শুরু করে π পর্যন্ত করব শুধু cos x কে, ঠিক আছে? তাহলে এবার বলো তো -cos x এর ইন্টিগ্রেশন কত হবে? cos x এর ইন্টিগ্রেশন তো sin x, তাহলে -cos x এর ইন্টিগ্রেশন -sin x। এবং তার লিমিট কত? -π থেকে শুরু করে π/2 পর্যন্ত, যোগ cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, তার লিমিট হচ্ছে π/2 থেকে শুরু করে π পর্যন্ত। এবার তুমি π/2 বসাও, তাহলে -sin π/2 থেকে বিয়োগ করতেছি কত? এটা প্লাস হয়ে যাবে sin -π কে বিয়োগ করতেছি, রাইট? আচ্ছা, প্লাস sin π থেকে বিয়োগ করতেছি sin π/2। এবার দেখো sin -π এর মান কত? 0। sin -180 ডিগ্রি মান 0, sin π এর মান 0, আর sin π/2 এর মান হচ্ছে কত? sin π/2 এর মান কত? 1, তাহলে এটা আসছে -1। আর এখানে হচ্ছে কত? sin π/2 এর মান হচ্ছে আবারও 1, আগে মাইনাস আছে তাহলে -1, তাহলে আমাদের এরিয়া আসছে -2, -2, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। সো মডুলাস ফাংশন ক্লিয়ার। বাকি যে তিনটা প্রবলেম দেখছিলাম, একটা করলাম, বাকি দুইটা আমি আশা করি তোমরা নিজেরা করতে পারবে।
ওকে, সো এবার আসো আগে করা কিছু ইন্টিগ্রেশন গুলো আবার একটু রিভিউ করে, যদি হাতে সময় আছে। এখানে যে প্রবলেম গুলো দেখাবো একটু রিভিউ করবো, প্রত্যেকটা প্রবলেম আমরা আগে করে আসছি। তার মানে তোমরা যদি আগের লেসন গুলো বা আগের জিনিসগুলো নোট করা থাকে তোমাদের কাছে, তাহলে জাস্ট ওগুলা যদি ইন্টিগ্রেশনের রুল টেকনিক সবকিছু মাথায় রাখতে পারো, তাহলে ডেফিনিট ইন্টিগ্রাল নতুন কিছুই নেই। তো আমি ওই জিনিসগুলো আবার একটু রিভিউ করবো, কয়েকটা জিনিস একটু দেখাই দিব আর কি, যেহেতু সময় আছে লাস্ট 20 মিনিট, আমরা কিছু র্যান্ডম কিছু অঙ্ক চুজ করবো এবং ওখান থেকে করবো, ঠিক আছে? তো দেখো প্রথমে এই প্রবলেমটা দেখো, 0 থেকে লন 2 ln 2, এটা হচ্ছে বুয়েটে আসছিল 2007-8-এ, খুবই সিম্পল প্রবলেম। 1 + e⁻x dx, খুবই সিম্পল প্রবলেম। এগুলো ইন্টিগ্রেশন আমরা জানি। জেড ধরবো কাকে বলো তো? 1 + e⁻x। আচ্ছা বেসিক্যালি এখানে জেড ধরারও কিছু নেই। হ্যাঁ জেড ধরেও করতে পারি, জেড না ধরেও করতে পারি, না ধরে করলে বরং বেশি ভালো। আচ্ছা বলো তো, নিচের ফাংশনটার ইন্টিগ্রেশনই উপরে আছে না, fx এর ইন্টিগ্রেশনই f'(x) না উপরে, জি ভাইয়া। তাহলে অ্যান্সার কত হবে? ln of fx, তাই না? ln of 1 + e⁻x, এটাই তো হবে অ্যান্সার। এবার লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে ln 2, জাস্ট অ্যান্সারটা বসিয়ে দাও। তো ln এর ভিতরে কত বসবে? 1 + e⁻ln 2 মাইনাস ln of 1 + e⁻0। সো e⁻ln 2 মানে কত আসবে বলো তো? ই আর ln তো আমরা ক্যান্সেল করে দিতে পারি, তাহলে এখানে থাকবে 2, তাহলে এখানে থাকবে তো ln 3 মাইনাস, আর এখানে থাকবে কত? ln 2, তাই না? তার মানে এখানে সব মিলা থাকতেছে হচ্ছে, বিয়োগ করলে কিন্তু ln এর প্রপার্টি তোমরা জানো ln 3/2 হয়। তাহলে এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এই প্রবলেমটাই বুয়েট পরীক্ষায় আসছিল 10 মার্কসের জন্য, তো অনেক ইজি কিন্তু, ঠিক আছে? কুমিল্লা বোর্ড পরীক্ষায় আসছিল 2017 সালে, এবং অসংখ্য বোর্ডে আসছিল। এটা খুবই ইজি না, 2-3 লাইন লাগছে, কারণ আমরা আগেই কিন্তু ভাইয়া ইন্টিগ্রেশনগুলো শিখে আসছি। হ্যাঁ 1 + e⁻ln 2 থেকে ln 3 কেমনে পেলাম? আচ্ছা এই যে ই আর লন যদি তোমরা ক্যান্সেল আউট করো, আমরা যদিও ক্যান্সেল আউট এভাবে ধরে না, ক্যান্সেল আউট যদি তুমি ধরো তাহলে তুমি কত পাচ্ছ? 2 পাচ্ছ না? ই আর লন কাটাকাটি গুলো 2, তো ওই 2 আর 1 মিলে হচ্ছে 3 হচ্ছে। ও আচ্ছা ভাইয়া। ln 3/2, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, তো আরেকটা প্রবলেম দেখো, e⁻x, এটা কুয়েটে আসছিল, বুটেক্সে আসছিল, অনেক জায়গায় আসছিল 0 থেকে 1, এই ই রিলেটেড আর কি। তো dx ডিভাইডেড বাই e⁻x + e⁻−x, তো এটা জানি কি করি, তোমাদের কি মনে আছে কি করি? আমরা কিন্তু এগুলো করে আসছি। বিপরীত প্রপার্টিজ দ্বারা গুণ করি। এক্স্যাক্টলি, আমরা চাইলে e⁻x দিয়ে গুণ করতে পারি, e⁻−x দিয়ে গুণ করতে পারি। একটা কাজ করি, e⁻x দিয়ে গুণ করি, e⁻x দিয়ে উপরে নিচে যদি গুণ করি, উপরে e⁻x dx আসবে, আর নিচে দেখো e⁻x এর সাথে আরেকটা e⁻x গুণ করলে কত আসবে? e⁻x হোল স্কয়ার, তাই না? বা e⁻2x, আর যোগ e⁻x এর সাথে e⁻−x দিয়ে গুণ করলে আসবে 1, ঠিক আছে? এবার দেখো 0 থেকে 1 এর মধ্যে e⁻x dx, নিচে থাকতেছে 1 + e⁻x হোল স্কয়ার। তাহলে এখন আমরা z ধরবো কাকে? e⁻x কে আমরা z ধরবো, তাহলে ডিফারেন্সিয়েশন করলে আসবে e⁻x ইনটু dx ইজ ইকুয়াল টু dz। এবার দেখো তো লিমিটটা চেঞ্জ করি, আমরা লিমিটটা চেঞ্জ করলে কত আসবে? তোমরাই বলো দেখি, লিমিট চেঞ্জ করলে কত আসে? উপরে হচ্ছে x এর লিমিট ছিল 0 থেকে 1 এর মধ্যে, এবার তো z এর লিমিট কত হবে? তুমি যদি 0 বসাও z এর জায়গায় কত আসবে? 1। তুমি যদি 1 বসাও z এর জায়গায় কত আসবে? e। এই যে এই হচ্ছে ফাংশন, এখানে তুমি x এর জায়গায় 0 বসাও, z এর জায়গায় পাচ্ছ হচ্ছে 1, x এর জায়গায় 1 বসাও, z এর জায়গায় পাচ্ছ হচ্ছে তুমি e। তাহলে এখন আমরা এটাকে চেঞ্জ করে ফেলি, তাহলে কত আসতেছে? 0 থেকে 1, এটা চেঞ্জ হয়ে যাবে 1 থেকে e, এই লিমিটে e⁻x dx এর পরিবর্তে বসাই দিতে পারবো dz, আর 1 + e⁻x² এর পরিবর্তে বসাই দেব 1 + z²। 1 + z² এর ইন্টিগ্রেশন তোমরা জানো, এর ইন্টিগ্রেশনটা কত বলো দেখি? 10 ইনভার্স z, এবং তার লোয়ার লিমিট হচ্ছে 1, আপার লিমিট হচ্ছে e, তার মানে আমরা কত পাচ্ছি? 10 ইনভার্স e থেকে বিয়োগ করতেছি 10 ইনভার্স 1। আবার 10 ইনভার্স 1 এর মান কত তোমরা জানো? 10 ইনভার্স 1 এর মান হচ্ছে π/4। 10 π/4 বা 10 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে 10 ইনভার্স 1 এর মান হচ্ছে π/4, সরি π/4। হ্যাঁ, তাহলে এই হচ্ছে তোমাদের অ্যান্সার, এই প্রবলেমের অ্যান্সার। এটাও কিন্তু অনেকগুলো বোর্ড পরীক্ষা এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় আসছে, ঠিক আছে? আচ্ছা তাহলে
বেসিক্যালি আমাদের আগে যতগুলো প্রবলেম করছি প্রত্যেকটা প্রবলেম এখানে রিপিট করা হয়েছে, প্রত্যেকটা প্রবলেম। আমি এই চ্যাপ্টারে এমন কোনো প্রবলেম পাই নাই যে প্রবলেমগুলো নতুন, আর যেগুলো নতুন সেগুলো আমি একটু আগে করে দিলাম। বাকি যতগুলো প্রবলেম আছে সবগুলো প্রবলেম আমাদের আগে ইন্টিগ্রেশন করা আছে এমন প্রবলেমগুলো, জাস্ট ওগুলোর মধ্যে আমাদের এক্সট্রা 2 লাইন করতে হবে যে লিমিটটা বসাইতে হবে, আর কিছুই না। ঠিক আছে, আমি আরো কিছু এক্সাম্পল দেখাই। তো √16 মাইনাস এক্স স্কোয়ার 0 থেকে 4, এই টাইপের সবগুলো অঙ্ক আনতেছি আবার, এগুলো প্রচুর বোর্ডে আসে। 0 থেকে 5 √25 মাইনাস এক্স স্কোয়ার, এটা কিন্তু ডিরেক্ট একটা ফর্মুলা আছে। কারো যদি ওই ডিরেক্ট ফর্মুলাটা মনে রাখা কষ্ট হয় তার জন্য ওয়ে আছে, তার জন্য ওয়ে হচ্ছে গিয়ে আমরা একটা টেকনিক আছে, টেকনিকটা তোমাদেরকে, ওই টেকনিক কেন, ওটা তোমাদের বলছিলাম আমি যে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা ধরা লাগে, এটা আমাদের বলছিলাম, ওটা ধরেও তুমি চাইলে করতে পারবে। এরপর হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে এক্স স্কোয়ার ইন্টু √4 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তারপর হচ্ছে 0 থেকে 2a এর মধ্যে √2ax মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, এই চারটা প্রবলেম। দেখো এই চারটা প্রবলেমই আমরা আমাদের আগের চ্যাপ্টার গুলোতে করে আসছি। এই প্রথমটা করছি, সেকেন্ডটা করছি, থার্ডটাও করছি, এই ফোর্থটাও করছি। থার্ডটা করছি কিনা আমার মনে নেই, আমি কি থার্ডটা করেছিলাম? এই দেখো তো, এই 3 নম্বর প্রবলেমটা দেখো তো, এই জাতীয় কোনো প্রবলেম কি করেছিলাম? যাই হোক, না করা থাকলে আমি এখন করা দিতেছি। সো প্রথম একটা বলি, ধরো প্রথম প্রবলেমটাই নেই, 16 মাইনাস এক্স স্কোয়ার, এটা নেই। 0 থেকে 4 √16 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তোমাদের যদি ডিরেক্ট ফর্মুলাটা মনে থাকে তাহলে তোমাদের লিমিট টিমিট কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, ডিরেক্ট তোমরা অঙ্কটা করতে পারবে। আর যদি ডাইরেক্ট ফর্মুলাটা মনে না থাকে তাহলে আমি ডাইরেক্ট ফর্মুলা দিয়ে করা দিচ্ছি। আবার নর্মালি যেভাবে করা যায় আরেকটা ওয়ে আছে, অনেকেই ওইভাবেও শিখে, ওইটা তো আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, ডাইরেক্ট ফর্মুলাটা হচ্ছে এরকম যে √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশনের ফর্মুলাটা হচ্ছে এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা হবে এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ। ঠিক আছে, তাহলে 16 মাইনাস এক্স স্কোয়ারকে যদি আমরা এই ফর্মুলা অনুযায়ী ফেলাই তাহলে আমরা কত পাচ্ছি? এক্স ইন্টু √a স্কোয়ার, মানে 16কে তো লেখা যাবে 4 স্কোয়ার, তাহলে এটা হবে কত, মানে যা আছে তা, মানে 16 মাইনাস এক্স স্কোয়ারই হবে ডিভাইডেড বাই 2 প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2, মানে হচ্ছে এ মানে হচ্ছে এখানে 4, 16কে লেখা যায় 4 স্কোয়ার, তাহলে এটা হবে a স্কোয়ার ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 16 ডিভাইডেড বাই 2 ইনটু সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই 4। তুমি যদি ফর্মুলা দিয়ে করো তাহলে ডিরেক্ট এই লাইনটা চলে আসবে, তারপরে এখানে তুমি কত বসাই দিবা, লিমিটটা বসাই দিবা 0 থেকে 4। সো 4 বসাও, x এর জায়গায় 4 ডিভাইডেড বাই √16 মাইনাস 4 স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 16 বাই 2 মানে হচ্ছে 8 ইনটু সাইন ইনভার্স 4 বাই 4। আপার লিমিট বসাইলাম মাইনাস, এবার লোয়ার লিমিটটা বসে মাইনাস, লোয়ার লিমিট বসাইলে হচ্ছে x এর জায়গায় 0 বসবে, তাহলে 0 ইনটু √16 মাইনাস 0 ডিভাইডেড বাই 2 প্লাস মানে 8 ইনটু সাইন ইনভার্স 0 ডিভাইডেড বাই 4। এই হচ্ছে লোয়ার লিমিট বসাইলাম। এবার আপার লিমিট বসাইলে দেখো তো এই অংশটুকু কিন্তু 0 চলে আসে, 16 মাইনাস 4 স্কোয়ার মানে 16, 16 মাইনাস 4 মানে 0, এটা টোটালটা 0, আর 8 ইনটু সাইন ইনভার্স 4 বাই 4 মানে হচ্ছে সাইন ইনভার্স 1। সাইন ইনভার্স 1 এর মান কত কে বলতে পারবা? সাইন কত ডিগ্রির মান 1? সাইন 90 ডিগ্রি মান, তাহলে পাই বাই 2 হবে, তাহলে পাই বাই 2 মাইনাস, এই দেখো তো এখানে পুরো রাশিটাই 0 আছে, পুরো রাশিটাই 0, তাহলে অ্যানসার হচ্ছে কি কাটাকাটি করলে 4 পাই, তাহলে 4 পাই হচ্ছে আমাদের অ্যানসার। এই জন্য আমি তোমাদেরকে বলছিলাম যে কিছু কষ্ট হইলে ফর্মুলাটা মনে রাখো। এই ফর্মুলার সুবিধা হচ্ছে এটাই যে আমাদের লিমিট চেঞ্জ করা লাগে না, কোনো কিছু চেঞ্জ করা লাগে না, কিন্তু আমরা অঙ্কটা ডিরেক্ট এক লাইনে করে ফেলতে পারতেছি। এখন যদি সেম প্রবলেমটাই আমি করতাম ইয়া দিয়ে, ওইটাও অত বেশি কঠিন হইতো না, ডেফিনিট ইন্টিগ্রাল অত বেশি কঠিন না, 0 থেকে 4 √16 মাইনাস এক্স স্কয়ার, এবং আমি নিজে কিন্তু বেসিক্যালি একাডেমিকে এভাবেই শিখছিলাম, ওই এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা ধরে করার নিয়মটাই শিখছিলাম এবং ওইভাবেই আমি করে আসছি। কিন্তু এটা পরবর্তীতে আর কি অ্যাডমিশনের শর্টকাটের জন্য শিখছিলাম এবং এটাই এখন ইউজ করি। তো 0 থেকে 4, তো 16কে লেখা যাবে 4 স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিএক্স। তো নিয়মটা হচ্ছে গিয়ে এখানে যদি √a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার থাকে তখন এক্স ইজ ইকুয়াল টু ধরতে হবে a ইনটু সাইন থিটা অথবা কস থিটা, তাহলে 4 স্কয়ার মাইনাস এক্স স্কয়ার আছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু ধরবো 4 ইনটু সাইন থিটা।
ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, dx ইজ ইকুয়াল টু আসবে 4 ইন্টু cos থিটা d থিটা। dx কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো d dx অফ x মানে হচ্ছে 1, আর এই পাশে ডিফারেন্সিয়েশন করলে 4 ইন্টু d dx অফ sin থিটা মানে হচ্ছে কত, cos থিটা, তারপর হচ্ছে d থিটা dx। আর এটা তো হয়ে যাবে 1, তাহলে dx এর পাশে আনলে dx ইজ ইকুয়াল টু 4 cos থিটা d থিটা। ঠিক আছে, তাহলে এবার আমরা জিনিসটা চেঞ্জ করি 0 থেকে আচ্ছা এবার আবার এটা চেঞ্জ করতে হবে, লিমিটটা চেঞ্জ করলে দেখো কত আসে। তো লিমিটটা চেঞ্জ করলে দেখো এখানে কত আসে, এখানে হচ্ছে আমাদের x এর লিমিট ছিল 0 আর x এর লিমিট ছিল 4, তাহলে বলো তো থিটার লিমিট কত হবে, x এর জায়গায় যদি 0 বসাই থিটার জায়গায় কত আসবে বলো তো, ফাংশনটা দেখে বলো। x এর জায়গায় যদি 0 বসাই এই ফাংশনের মধ্যে, তাহলে থিটার জায়গায় কত আসবে, ভাইয়া জিরোই আসার কথা না? 0ই আসবে। ভেরি গুড, কনফিউশনের ভুগের কিছু না। আর x এর জায়গায় যদি 4 বসে তাহলে থিটার জায়গায় কত আসবে, 90। 90 ডিগ্রি বা পাই বাই 2, পাই বাই 2 আসবে। ওকে, তো পাই বাই 2, তাহলে আমার লিমিটটা চেঞ্জ হয়ে যাবে 0 থেকে পাই বাই 2 তে। এবার দেখো 4 স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে এটা কত আসবে, 4 স্কয়ার মাইনাস x স্কয়ারের জায়গায় কত আসবে, x এর জায়গায় যদি 4 sin থিটা বসায় দেই তাহলে x স্কয়ারের জায়গায় আসবে 4 স্কয়ার মাইনাস 4 স্কয়ার ইনটু sin স্কয়ার থিটা, আর dx এর জায়গায় আসবে 4 cos থিটা ইনটু d থিটা। ঠিক আছে, তো এবার দেখো তো 4 যদি কমন নেই, আমি 4 স্কয়ার যদি কমন নেই, তাহলে রুট ওভার 4 স্কয়ার কমন নিলে এখানে থাকতেছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর বাইরে আছে 4 cos থিটা d থিটা, লিমিট হচ্ছে 0 থেকে পাই বাই 2। তো এবার যদি আমরা রুট করি 4 স্কয়ারে রুট করলে 4 আসবে, 1 মাইনাস cos sin স্কয়ার থিটা মানে হচ্ছে cos স্কয়ার থিটা, আর cos স্কয়ার থিটা রুট করলে cos থিটা আসবে, তাহলে 4 ইনটু cos থিটা ইনটু 4 ইনটু cos থিটা, এই জিনিসটা আসবে, তাই তো, 0 থেকে পাই বাই 2, এই হচ্ছে d থিটা। এবার একটা কাজ করি, 4 ইনটু 4 মানে হচ্ছে 16, 16কে চাইলে আমরা লিখতে পারি 8 ইনটু 2, আমি এভাবে লিখলাম 0 থেকে পাই বাই 2। আর cos থিটার cos থিটা এটা কিন্তু cos থিটা, cos থিটার cos থিটাকে লেখা যায় cos স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার থিটা, আর 16কে আমি লিখলাম 8 ইনটু 2, দুইটা ভিতরে গুণ দিলাম। ঠিক আছে, 2 cos স্কয়ার থিটা d থিটা, তাহলে 2 cos স্কয়ার থিটাকে ভাঙলে কত আসবে, 1 প্লাস cos 2 থিটা, এটা হলো ফর্মুলা ছিল, এটা d থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 8। এবার যদি ইন্টিগ্রেশনটা করো অ্যান্সার কত আসবে, দেখো তো 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে থিটা, cos 2 থিটা ইন্টিগ্রেশন হচ্ছে sin 2 থিটা ডিভাইডেড বাই 2, এটার লিমিট কত, 0 থেকে পাই বাই 2। এবার যদি আমি পাই বাই 2 আপার লিমিটটা বসাই, থিটার জায়গায় পাই বাই 2 বসবে, যোগ sin অফ 2 ইনটু পাই বাই 2 ডিভাইডেড বাই 2, আপার লিমিট বসাইলাম, মাইনাস 0 যদি লোয়ার লিমিট যদি বসে পুরোটাই 0 চলে আসবে, এই জন্য আমার লোয়ার লিমিট বসানোর আর আলাদাভাবে দরকার নেই, পুরোটাই 0 আসবে। 0 থিটার জায়গায় 0 হইলে 0, sin থিটার জায়গায় 0 হইলে sin 0। এবার দেখো এটা যদি কাটাকাটি হয় এটা কত আসে, দেখো তো sin অফ পাই এর মান কিন্তু আবার 0, তাহলে এই পুরো রাশিটাও 0 হয়ে যাচ্ছে, তাহলে আমার সব মিলে থাকতেছে 8 ইনটু পাই বাই 2 মানে হচ্ছে গিয়ে 4 পাই। দেখো একটু আগের প্রবলেমটা তো কিন্তু আমাদের অ্যান্সার সেমই আসছিল, আমাদের অ্যান্সার কিন্তু 4 পাই আসছিল, কিন্তু এটা আমরা ডিরেক্ট ফর্মুলা দিয়ে করছিলাম, একটু স্টেপ কম লাগছে, আর এটা হচ্ছে একটু স্টেপ বেশি লাগছে, এই হচ্ছে গিয়ে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। ঠিক আছে, এখন আমরা এখান থেকে একটা প্রবলেম করি, যে প্রবলেমটি মনে হয় আমি করাইনি আগে, এই যে প্রবলেমটা x স্কয়ার ইনটু 4 ইনটু রুট ওভার 4 মাইনাস x স্কয়ার dx, -1 থেকে 1 এর মধ্যে। তাহলে এবার আসো এই প্রবলেমটা দেখি, -1 থেকে 1 এর মাঝখানে x স্কয়ার ইনটু রুট ওভার 4 মাইনাস x স্কয়ার dx। যখনই দেখবা রুট ওভার 4 মাইনাস x স্কয়ার, এই ধরনের প্রবলেমে x ইজ ইকুয়াল টু অলওয়েজ a sin থিটা ধরতে হবে, এটা হচ্ছে গিয়ে টেকনিক, x ইজ ইকুয়াল টু a sin থিটা ধরাটা হচ্ছে গিয়ে টেকনিক, কিন্তু আমি তোমাদেরকে ডিরেক্ট ফর্মুলা শিখিয়েছিলাম, সো আমাদের হচ্ছে এটা ধরা লাগে না আগে চ্যাপ্টারে। তো কিন্তু এখানে তো ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করা যাচ্ছে না, তাহলে আমরা x ইজ ইকুয়াল টু কত ধরবো, x ইজ ইকুয়াল টু কত ধরবো, আকিদা বলো দেখি, x ইজ ইকুয়াল টু কত ধরবো, a sin থিটা, a কত, a sin থিটা কত ধরতে হবে, তোমার আজকে মনোযোগ নেই যা বুঝতেছি। 4 কে লেখা যাবে 2 স্কয়ার মাইনাস x স্কয়ার না,
এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে স্কোয়ারের নিচে যেটা থাকে সেটাই হচ্ছে এ, তাহলে 2 স্কোয়ার থাকলে স্কোয়ারের নিচে 2 আছে, তাহলে 2ই হচ্ছে আমার এ, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত ধরবো 2 sin থিটা। ক্লিয়ার? এক্স ইজ ইকুয়াল টু 2 sin থিটা, তাহলে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে 2 cos থিটা আর ডি থিটা। এইবার যদি আমরা লিমিটটা বসাই, লিমিটের মধ্যে কত আসবে আকিদা বলবা, লিমিট কত আসবে? এক্স এর লিমিট ছিল -1 থেকে +1, তাহলে থিটার লিমিট কত আসবে বলো? এক্স এর জায়গায় -1 বসাও, এক্স এর জায়গায় +1 বসাও। -1 বসালে কত আসে দেখো তো? -π/2 π/2 হয়। না, -1 বসালে আসবে হচ্ছে কত? -1 ইজ ইকুয়াল টু 2 sin থিটা, তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে -1/2। sin থিটা ইজ ইকুয়াল টু -1/2 হইলে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে -30 ডিগ্রি। sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, আর sin -30 ডিগ্রি মান হচ্ছে -1/2, তাহলে এটা হচ্ছে -π/6। আর sin থিটা ইজ ইকুয়াল টু 1 বসালে তুমি থিটা ইজ ইকুয়াল টু কত পাবো তাহলে বলো তো? ক্যালকুলেটরই করতে পারবে, এগুলো অত সমস্যা নাই। থিটা ইজ ইকুয়াল টু কত পাবা? 30 ডিগ্রি +π/6, +π/6। তাহলে আমরা এখন এটা আগে চেঞ্জ করি, x ইজ ইকুয়াল টু 2 sin থিটা বসাইতে হবে, তাহলে লিমিটটা প্রথমে চেঞ্জ হবে -π/6 থেকে +π/6 এর মধ্যে x এর জায়গায় হচ্ছে 2 sin থিটা বসবে, তাহলে এটা আসবে হচ্ছে 2 স্কয়ার sin স্কয়ার থিটা, তারপরে রুট ওভার 2 স্কয়ার মাইনাস x স্কয়ার এর জায়গায় বসবে 2 স্কয়ার sin স্কয়ার থিটা ইনটু dx ছিল, তো dx এর জায়গায় বসবে 2 ইনটু cos থিটা d থিটা। ঠিক আছে, এবার আসো ক্যালকুলেশন করি, -π/6 থেকে +π/6 এর মধ্যে 4 sin স্কয়ার থিটা, আর যদি ভেতরের থেকে যদি 2 স্কয়ার কে কমন নেই তাহলে রুট ওভার 2 স্কয়ার ইনটু 1 মাইনাস sin স্কয়ার থিটা আসবে, আর হলো 2 cos থিটা d থিটা। 1 মাইনাস sin স্কয়ার থিটাকে আবার লেখা যায় cos স্কয়ার থিটা, 4 sin স্কয়ার থিটা, এটাকে লেখা যায় cos স্কয়ার থিটা, রুট করলে 2 স্কয়ারের রুট হবে 2, আর cos স্কয়ার থিটা রুট হবে cos থিটা ইনটু 2 cos থিটা d থিটা। সবশেষে এখানে কত পাচ্ছি আমি? আমি পাচ্ছি 4, আর এখানে 4 দুগুণা 8, 8 দুগুণা 16, তাহলে 16 ইনটু sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, 16 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা পাচ্ছি, -π/6 থেকে +π/6 এর মধ্যে d থিটা সবে ইন্টিগ্রেশন। কেউ কি বলতে পারবে এই প্রবলেমটাকে কিভাবে করতে হবে? ভাইয়া 2 sin থিটা cos থিটা এইভাবে নিতে পারবো? এক্স্যাক্টলি, ভেরি গুড, ভেরি গুড, তোমার ভালো পড়ালেখা হইতেছে, সবাস। হ্যালো, শুনতেছো? জি ভাইয়া। আমার কি কারেন্ট চলে? বুঝলাম না, বাসায় নেট ঠিক আছে? আমার এখানে ঠিক আছে, আপনারটা চেক করেন। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তাহলে? আচ্ছা ঠিক আছে, তাহলে কন্টিনিউ করি। মানে কারেন্ট চলে গেল মাত্র, আমি ভাবছি কি নেটওয়ার্ক মনে হয় চলে গেছে, যাই হোক এখন চলে আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা 16 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটাকে লিখতে পারি 4 sin থিটা cos থিটা, সরি 4 sin থিটা cos থিটা না, একটু ভুল করলাম। এটা কাজ করি, 16 কে একটা কাজ করি, লিখি 4 ইনটু 4 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, 4 কে চাইলে লিখতে পারি 2 sin থিটা cos থিটা হোল স্কয়ার d থিটা। তারপর আসতেছে হচ্ছে গিয়ে 4 ইনটু -π/6 থেকে +π/6, আর 2 sin থিটা cos থিটাকে লেখা যাবে sin 2 থিটা, আর হোল স্কয়ার যেটা sin স্কয়ার 2 থিটা d থিটা। এবার আবার দেখো sin স্কয়ার 2 থিটাকে চাইলে আমরা আবার কি করতে পারি, 4টাকে আমরা এখানে লিখতে পারি 2 ইনটু 2 sin স্কয়ার 2 থিটা, লিমিটটা বসাইলাম না, পরে বসাবো একসাথে। 2 sin স্কয়ার 2 থিটাকে আবার আমরা কোন ফর্মুলা ফলাইতে পারি বলো তো? 1 মাইনাস cos 2 থিটা, এখানে তাহলে 2 sin স্কয়ার থিটাকে লেখা যায় 1 মাইনাস cos 2 থিটা, আর 2 sin স্কয়ার 2 থিটাকে লেখা যায় 1 মাইনাস cos 4 থিটা। তাহলে এবার আমার ইন্টিগ্রেশনটা করা যাবে। সো এবার ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে গিয়ে 1 কে করলে থিটা, মাইনাস cos 4 থিটাকে করলে আসবে sin 4 থিটা ডিভাইডেড বাই 4। এর ইন্টিগ্রেশনে আমার লিমিটটা ছিল -π/6 থেকে +π/6, বাইরে হচ্ছে 2। সো এবার আমরা ইন্টিগ্রেশনটা লিমিটটা বসাই দিই, থিটার জায়গায় প্রথমে বসবে হচ্ছে π/6 মাইনাস sin 4 ইনটু π/6 ডিভাইডেড বাই 4,
আপার লিমিট বসাইলাম মাইনাস থিটার জায়গায় মাইনাস পাই বাই 6 মাইনাস অফ সাইন 4 ইন্টু মাইনাস পাই বাই 6 ডিভাইডেড বাই 4, ঠিক আছে। এই যে বাইরে তো 2 আছেই গুণ আগে থেকে, শেষ। এটা আমার লিমিট বসানো শেষ। ক্যালকুলেট করলে যা আসবে তাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তো এখানে কাটাকাটি করলে কত থাকে, 4 পাই ডিভাইডেড বাই 6, মানে 4 পাই ডিভাইডেড বাই 4, 4, আচ্ছা 4 4 তো থাকে। 120 ডিগ্রি না, আচ্ছা 5/6 হলো 30 আর 4। হ্যাঁ 30 সাথে 120 ডিগ্রি, রাইট। সো সাইন 120 ডিগ্রির মান কত আসে, সাইন 120 ডিগ্রির মান আসবে 180 মাইনাস 60 √3/2। আচ্ছা এখানে তোমরা ক্যালকুলেট করলে তোমাদের কিছু ভ্যালু আসবে, ঠিক আছে, মাইনাস √3/2। আচ্ছা এটা কাটাকাটি চলে যেতেছে, সমস্যা নেই, ওই ভ্যালুটা আমার ক্যালকুলেট করার দরকার নেই। এই ভ্যালুটা যদি ব্র্যাকেট উঠে দেই, এই মাইনাসটা দেখো, এই মাইনাসটা যদি আমি উঠে দেই, এই মাইনাসটা গিয়ে এই মাইনাসের সাথে গিয়ে গুণ হয়ে কি হবে, প্লাস হয়ে যাবে, প্লাস π/6 হবে, আর এই মাইনাসের সাথে গুণ হয়ে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এবার যদি ব্র্যাকেট উঠে দিই তাহলে দেখো আমার ক্যালকুলেটর করার দরকার নেই, এই অংশ আর এই অংশ কিন্তু কাটা যাচ্ছে নাকি। ও আবার এটার ভিতরে তো মাইনাস আছে, আচ্ছা না কাটা যাবে না, তাহলে 2 ইনটু আসবে। যাই হোক এটা ক্যালকুলেট করলে তোমাদের কিছু একটা ভ্যালু আসবে, 2 ইনটু √3 ডিভাইডেড বাই 2 আসবে এটার ভ্যালু, এটার একবার 4 দিয়ে ভাগ দিতে হবে। যাই হোক এখানে কিছু একটা ভ্যালু আসবে, এখানে π/6 আছে 2 বার, তাহলে 2 ইনটু π/6, বাইরে 2 আছে, আর এখানে ক্যালকুলেট করলে কিছু একটা ভ্যালু আসবে, ঠিক আছে। এটা ক্যালকুলেটরই করবা, হাতে কলমের দরকার নাই। সো এটাই তোমাদের অ্যান্সার, ওকে ডান। তো আসো এবার আরো 2 একটা প্রবলেম দেখি। আজকে ক্লাসটা একটু লেংদি করব, আরো 20 মিনিট সময় দিতে হবে, কারণ কি এই চ্যাপ্টারটা নিয়ে আরেকটা ক্লাস করার কোনো মানেই হয় না, ঠিক আছে। এই চ্যাপ্টারটা নিয়ে আরেকটা ক্লাস না করে বরং আমি সবগুলো টাইপের একটা দুইটা করে অঙ্ক আমি লিমিট সহ একটু দেখাই দিই, আজকে শেষ করে দিই। আচ্ছা এখন ধরো আর প্রবলেম কেমন হইতে পারে, ধরো এই প্রবলেমটাই ধরো √1 - x ডিভাইডেড বাই 1 + x। এই প্রবলেমটা কিন্তু আমি করছি আপনাকে এমনিতে নরমালি হচ্ছে কি এই প্রবলেমটা করানো হয়েছে লিমিট সহ করানো হয়। তো নরমালি এটাকে কিভাবে করতাম আমরা, মনে আছে, অনুবন্ধী দিয়ে গুণ করতাম না উপর নিচে, 1 - 1 + x দিয়ে উপর নিচে গুণ করি, তাহলে 1 + x হোল স্কয়ার আসবে, আর উপরে কি আসবে 1 x হ্যাঁ x স্কয়ার। আমাদের উপরে আসবে হচ্ছে কি 1 - x 1 - x স্কয়ার, রাইট, তাহলে এটা হচ্ছে -1 থেকে 1। তো এবার যদি আমার রুট কাটাকাটি চলে যাবে, -1 থেকে 1, উপরে থাকবে তো √1 - x স্কয়ার ডিভাইড বাই নিচে থাকবে হচ্ছে 1 + x। আচ্ছা 1 + x 1 - x স্কয়ার কে চাইলে তো আবার লেখা যায় হচ্ছে গিয়ে √1 + x ইনটু, আচ্ছা আমি কি করতেছি, হ্যাঁ এটা 1 + x স্কয়ার, আচ্ছা এটা তো আলাদাভাবে রুটটারে ভাঙাই দিলেই তো চলে। স্যার 1 আগে - x, করে 1 আচ্ছা + x করলে কাটাকাটি যাবে। আচ্ছা আচ্ছা 1 + x না দিয়ে আমাদের তো কথা ছিল অনুবন্ধী, মানে নিচেরটার অনুবন্ধী দিয়ে গুণ দেওয়ার কথা ছিল, তাই না? এমন একটু ভুল করছি, উল্টা করছি আমরা। 1 - x তো উপরে আছে, তো আমি উল্টাটা করছি, সরি, এই জন্য কি মিলতেছে না জিনিসটা। আচ্ছা হ্যাঁ, তো আমাদের যেটা করতে হবে যে নিচে তো 1 + x আছে, তাহলে 1 + x এর অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করতে হবে, তাহলে উপরে 1 - x দিয়ে গুণ করতে হবে, নিচে 1 - x দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি সব মিলে পাচ্ছি কত, -1 থেকে 1, উপরে পাচ্ছি হচ্ছে 1 - x হোল স্কয়ার, রুট কাট করলে 1 - x থাকবে, আর নিচে থাকতেছে হচ্ছে √1 - x স্কয়ার। হ্যাঁ এবার এবার মিলবে। আকিতে কি এটার কথাই বলছিলা, তুমি কি কি বললাম আপনি? স্যার আমি বলছি যে 1 - x এর 1 - x যদি কাটাকাটি করে ফেলি তখন 1 1 + - x, হ্যাঁ ওই ওই তখন 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 যদি 1 - x 1 - x কাটাকাটি, আচ্ছা যদি উপরে ওকে আবার তো একই জিনিস ফেরত আসবে, 1 না ওইটা কোনো লাভ নেই, একই জিনিসই তো ফেরত আসবে মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা এখানে আসি,
সো এবার আমরা চাইলে জিনিসটাকে ভাগ করে দিতে পারি, আলাদা করতে পারি। -1 থেকে 1 ডিভাইডেড বাই √1 - x স্কয়ার, মানে এই নিচের হরটা দিয়ে 1 কে একবার ভাগ দিলাম, আবার -x কে একবার ভাগ দিলাম। dx এটাকে আলাদাভাবে ইন্টিগ্রেশন করব, কারণ এটার ইন্টিগ্রেশন জানি। -1 থেকে 1 এর মধ্যে -x ডিভাইডেড বাই, সরি এটা মাইনাস তো বাইরে রাখলাম, তো x ডিভাইডেড বাই √1 - x স্কয়ার। আচ্ছা এখানে প্লাস দিয়ে ভেতরেই মাইনাস, সুবিধা হবে। আরেকটা কাজ করি, এখানে হাফ দিয়ে ভেতরে একটা 2 গুণ দিই, আরো সুবিধা হবে। আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করে বলো তো, এটার অ্যানসারটা আমরা ডাইরেক্ট বলতে পারবো। প্রথম অংশের অ্যানসারটা কত বলো তো? সাইন ইনভার্স প্রথম অংশের অ্যানসার sin ইনভার্স x হবে শুধুমাত্র, x বাই a মানে হচ্ছে x বাই 1। আচ্ছা এবার হচ্ছে -1 থেকে 1, এটা ইন্টিগ্রেশন পারবো। দ্বিতীয় অংশের অ্যানসারটা কিন্তু ডাইরেক্ট আমরা বলতে পারবো, ln অফ √1 - x স্কয়ার হবে। ও না না না, সরি √, এটা হবে না, কি বলতেছি। তা আমাদের এটা যেটা করতে হবে, 1 - x স্কয়ার কে যদি তুমি z ধরো, 1 - x স্কয়ার কে যদি z ধরি, তাহলে হচ্ছে -2x dx dz হবে। ওই হিসেবে আমরা প্রবলেমটা সলভ করতে হবে, ঠিক আছে? তাহলে -2x dx এটার পরিবর্তে বসাই দিলাম dz, 1 - x স্কয়ার পরিবর্তে z বসাই দিলে এটা আসবে √z। এবার লিমিটটা চেঞ্জ করতে হবে, লিমিটটা একটু চেঞ্জ করি। এটা হচ্ছে x এর লিমিট ছিল -1 থেকে +1, তাহলে z এর লিমিট কত হবে? x এর জায়গায় যদি -1 বসাই, z এর জায়গায় আসবে কত? x এর জায়গায় -1 বসাইলে z এর জায়গায় আসে হচ্ছে গিয়ে 0। আবার x এর জায়গায় +1 বসাইলে তো z এর জায়গায় 0ই আসে, তাই না? জি ভাইয়া, দুইটাই 0। ও নাইস, তাহলে তো আমার আর এটা করারই দরকার নেই। 0 থেকে 0 যে কোনো ফাংশনের ইন্টিগ্রেশন হচ্ছে 0। মানে 0 আমি যদি এই বিন্দু থেকে এই বিন্দুতেই থাকি, তাহলে এই বিন্দুর কি কোনো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে? তাহলে তার কি কোনো ক্ষেত্রফল হবে? ক্ষেত্রফল নাই, তাহলে এটার অ্যানসার 0 হয়ে গেছে। নাইস, এটা 0। আর sin ইনভার্স x এর -1 থেকে 1 এর মধ্যে ইন্টিগ্রেশন কত হবে? sin ইনভার্স 1 মাইনাস sin ইনভার্স -1। sin ইনভার্স 1 এর ভ্যালু কত হবে? π/2। আর মাইনাস sin ইনভার্স 1 এর ভ্যালু হচ্ছে sin ইনভার্স -1 এর ভ্যালু হচ্ছে -π/2। সো এটা বেসিক্যালি হবে π/2 প্লাস π/2 ইজ ইকুয়াল টু হচ্ছে π। এটা হচ্ছে অ্যানসার। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা সো এই টাইপের একটা দেখলাম। আর আর কি করা যায়? আচ্ছা তাহলে এই সিমিলার টাইপের একটা প্রবলেম দেখাই তোমাদেরকে, এটা তোমরা নিজেরা করতে পারবা। a প্লাস x ডিভাইডেড বাই a মাইনাস x, 0 থেকে a, 0 থেকে এর মধ্যে a প্লাস x ডিভাইডেড বাই a মাইনাস x dx। তাহলে কি করতে হবে এবার? আশা করি তোমরা জানো কি করতে হবে এবার, আশা করি তোমরা জানো। আচ্ছা এই ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, আমি যদি বলছিলাম নিচেরটার অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে, না নিচেরটার অনুবন্ধী না, নিচে সবসময় a স্কোয়ার মাইনাস x স্কোয়ার আকৃতি জিনিস রাখতে হবে। তাহলে এইবার উপরে নিচে তুমি কত দিয়ে গুণ দিবে বলতো? উপরে নিচে কি করবা? a প্লাস x দিয়ে গুণ দিবা, নিচেও a প্লাস x, উপরেও a প্লাস x। তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে, নিচেও a প্লাস x, উপরেও a প্লাস x দিয়ে গুণ দিবা, তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে ডান। আচ্ছা এখন আরো কিছু প্রবলেম, তাহলে এটা করতে পারবা। আর ধরো আরো কয়েকটা প্রবলেম দেখি বোর্ডের। ধরো বোর্ডে অনেকবার আসছে এই প্রবলেমটা, দেখো আমি যাতে একটু টেকনিক গুলো যাতে একটু মনে করাই দিতেছি, আরেকবার করতে হবে তোমাদের নিজেদেরই। এগুলো করাই দিছি তো, এগুলো আর এত রিপিট করা দরকার নেই। দেখো তো এইটার ইন্টিগ্রেশনটা কি করবা? এটার ইন্টিগ্রেশন কি করবা বলো তো? একবার 1 দ্বারা ভাগ করে দিই, আর একবার x দ্বারা ভাগ করে দিই। এক্স্যাক্টলি, 0 থেকে 1 এর মধ্যে আবার x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার dx। তো প্রথমটার ইন্টিগ্রেশন তো ডাইরেক্ট হয়ে যাবে tan ইনভার্স x, তার মধ্যে হচ্ছে গিয়ে 0 থেকে 1 বসাই দিলাম। আর দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে জাস্ট 1 প্লাস x স্কয়ার কে তুমি যদি z ধরো আর বাইরে একটা হাফ নাও, তাই ভিতরে 2x 1 প্লাস x স্কয়ার dx 0 থেকে 1। সো তুমি কিন্তু এটা করতে পারবা, রাইট? এটা আমি আর করে দিলাম না, ঠিক আছে? তাহলে এটাও করা যাবে এভাবে। আচ্ছা এরপরে তারপরে হ্যাঁ, আমরা এবার ইউভি ফাংশনের তো একটা প্রবলেম দেখাইলে আমাদের আজকের ক্লাসটা শেষ, ঠিক আছে? ইউভি রিলেটেড টাইপের কিছু প্রবলেম এখনো দেখাই নেই।
সো ইউভির ক্ষেত্রে কি করবো আমি তোমাদের বলি, ধরো একদম সহজ একটা ইউভির প্রবলেম নিয়ে শুরু করি। ধরো তোমাদেরকে এই প্রবলেমটা করতে দিল যে ln x এর ইন্টিগ্রেশন করতে দিল 1 থেকে 4 এর মধ্যে, ঠিক আছে? একটা লিমিট দিয়ে দিল, তো কি করবা? ln x এর ইন্টিগ্রেশন শুরুতেই লিমিট সহ করতে যাবা না, শুরুতে আলাদাভাবে লিমিট ছাড়া ln x এর ইন্টিগ্রেশনটা করবা, লিমিট ছাড়া ln x এর ইন্টিগ্রেশনটা করবা। কিভাবে করবা এটা তো তোমরা জানোই, 1 ইন্টু ln x dx, তারপরে কি যাকে ইউ ধরছো 1 হচ্ছে এখানে ইউ, ln x হচ্ছে এখানে ভি, যাক সরি আমি কি বলতেছি, লিয়েট তো লিয়েট অনুযায়ী তো এল হচ্ছে গিয়া ইউ আর 1 হচ্ছে ভি, যাকে ইউ ধরছো তাকে বাইরে নিয়ে আসো, ln x কে বাইরে নিয়ে আসো, 1 এর ইন্টিগ্রেশন মাইনাস যাকে ইউ ধরছো তার ডিফারেন্সিয়েশন, ln x এর ডিফারেন্সিয়েশন, 1 এর ইন্টিগ্রেশন, হোল ইন্টিগ্রেশন, ওকে। সো এটার ভ্যালু কত আসতেছে 1 ইন্টিগ্রেশন x ইনটু ln x মাইনাস 1 বাই x আর x ln x, তার মানে এখানে আসতেছে হচ্ছে x ইনটু ln x মাইনাস কাটাকাটি করলে 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে আবার x। তাহলে আমরা সব মিলে পাচ্ছি যে কত কত পাচ্ছি x ln x মাইনাস x। তাহলে এইটার ভ্যালু তুমি কত পাইলা? তুমি ln x এর ইন্টিগ্রেশন পাইলে এইটা, তাই তো? বাট এখনো কিন্তু লিমিট বসানো হয় না। এইবার তুমি লিমিট বসা, আলাদাভাবে এটা বের করে নিবা, তারপরে লিমিট হচ্ছে 1 থেকে 4 এর মধ্যে বসাইতে বলছে। এবার তুমি বলো 1 থেকে 4 ln x dx is equal to হবে x ln x minus x এর লিমিট 1 থেকে 4। আর কথা বুঝতে পারছো কিভাবে করবা? ইউবি ফাংশন ইন্টিগ্রেশন করার সময় আলাদাভাবে তার ইন্টিগ্রেশনটা বের করে নিবা, তারপরে মেইন ফাংশনের মধ্যে জাস্ট তার রেজাল্টটা বসা আপার লিমিট আর লোয়ার লিমিটটা ক্যালকুলেট করবে। x এর জায়গায় 4 বসা, 4 ইনটু ln 4 মাইনাস 4 মাইনাস 1 ইনটু ln 1 মাইনাস 1, ln 1 এর মান তো 0, তাহলে এটা মাইনাস 1, তাহলে এটা 4 ln 4 মাইনাস 4, এটার মান তো 0 হবে, আর এটা মাইনাস 1, এটা প্লাস 1, তাহলে হচ্ছে সব মিলে 4 ln 4 মাইনাস 3, এটাই হবে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো ইউভি ফাংশনগুলো কিভাবে করবা? বুঝতে পারছো? আলাদাভাবে তার ইন্টিগ্রেশনটা বের করে নিবা, বের করে নেওয়ার পরে জাস্ট তার মধ্যে আপার লিমিট আর তার মধ্যে লোয়ার লিমিটটা বসাই দিবা। ক্লিয়ার? আচ্ছা, এবার আরেকটা প্রবলেম দেখাই। ধরো এটা বোর্ড পরীক্ষা আসছে অনেকবার, ধরো এই প্রবলেমটাই। আচ্ছা এগুলো তো করছি, কোনটা দেখান? ধরো একদম এয়ারটাই দেখি, সহজ দিয়ে দেখি। 0 থেকে পাই বাই 2 এক্স স্কোয়ার ইন্টু কজ এক্স ডিএক্স, ঠিক আছে? সো এটার ইন্টিগ্রেশন তোমরা আশা করি পারো। লিয়েট অনুযায়ী প্রথমে চিন্তা করবা, লিয়েট অনুযায়ী কাকে ইউ কাকে ভি ধরবো। এখানে অ্যালজেব্রিক আছে আর এখানে হচ্ছে ত্রিকোণমিতিক আছে, তাহলে হচ্ছে অ্যালজেব্রিক কে ইউ ধরতে হবে আর ত্রিকোণমিতিক হচ্ছে ভি ধরতে হবে। তাহলে এক্স স্কোয়ারকে বাইরে রাখো, কজ আলাদা হবে। তাহলে তুমি প্রথমে কি করবা? এই যে এই ইন্টিগ্রেশনটা করবা না, শুধুমাত্র আলাদাভাবে লিমিট ছাড়া ইন্টিগ্রেশনটা বের করবা। আমার কথা বুঝতে পারছো? লিমিট ছাড়া ইন্টিগ্রেশনটা বের করবা। তাহলে cos x dx মাইনাস x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন ddx অফ x স্কয়ার cos x এর ইন্টিগ্রেশন হোল ইন্টিগ্রেশন, ঠিক আছে? তাহলে x স্কয়ার ইনটু cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে গিয়ে কত? sin x মাইনাস 2x ইনটু cos x এর ইন্টিগ্রেশন sin x dx, x স্কয়ার ইনটু sin x মাইনাস, এবার 2x কে আলাদা রেখে sin x এর ইন্টিগ্রেশন মাইনাস 2x এর ডিফারেন্সিয়েশন sin x এর ইন্টিগ্রেশন হোল ইন্টিগ্রেশন, ঠিক আছে? তাহলে এটা থাকতেছে x স্কয়ার ইনটু sin x মাইনাস 2x, আর sin x এর ইন্টিগ্রেশন তো মাইনাস cos x, তাহলে হচ্ছে মাইনাস 2x cos x, আর 2x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2, sin x এটা হচ্ছে মাইনাস 2, তাহলে মাইনাস আর এখানে মাইনাস হচ্ছে প্লাস, তাহলে প্লাস 2 cos x, এবং তার আবার ইন্টিগ্রেশন হচ্ছে আবার ইন্টিগ্রেশন, ঠিক আছে? সবসময় থাকতে x স্কয়ার ইনটু sin x, এবার ব্র্যাকেটটা যদি উঠে দেই তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 2x ইনটু cos x, আর 2 cos x এর ইন্টিগ্রেশন কত হবে? 2 তো বাইরে চলে আসবে, cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, তাহলে এটা হবে প্লাস 2 sin x।
এইবার তার মানে তুমি তার ইন্টিগ্রেশনটা জানো। এবার তুমি বসায় দাও যে এবার তুমি কি বলবা কত রেঞ্জের মধ্যে মানে ইন্টিগ্রেশন করতে হবে 0 থেকে π/2 এর মধ্যে x স্কয়ার ইনটু cos x। তাহলে এবার তুমি বলো 0 থেকে π/2 এর মধ্যে x স্কয়ার ইনটু cos x dx ইজ ইকুয়াল টু হবে x স্কয়ার sin x প্লাস 2x cos x প্লাস 2 sin x এর ইন্টিগ্রেশন। তাহলে তার হচ্ছে 0 থেকে π/2 জাস্ট আপার লিমিট আর লোয়ার লিমিট বসায় দাও। আপার লিমিট x এর জায়গায় π/2 বসায় দিবা সব জায়গায় π/2 হোল স্কয়ার ইনটু sin π/2 2 into π/2 into cos π/2 plus 2 into sin π/2। একইভাবে মাইনাস করে তুমি লোয়ার লিমিটটা বসায় দাও। লোয়ার লিমিট বসায় দিলে সবগুলাই জিরো হয়ে যাবে বেসিক্যালি। সো এবার তুমি ক্যালকুলেট করলে এখান থেকে তুমি একটা ভ্যালু পাবা। সো এইভাবে হচ্ছে তোমরা ইউভি প্রবলেমগুলো সলভ করবা। ইউভির ইন্টিগ্রেশন গুলো আলাদাভাবে তার ইন্টিগ্রেশনটা বের করবা, তারপর জাস্ট 2 লাইন এক্সট্রা করবা কি তার আপার লিমিট আর তার লোয়ার লিমিট বসায় দিবা। ওকে আচ্ছা ভাইয়া, সো এই হচ্ছে হ্যাঁ এটারও তো মনে করেন লোয়ার লিমিট 0 আছে আর আপার লিমিট যে কোনো কিছু আছে, এই ক্ষেত্রে আমরা ওই ফর্মুলাটা ইউজ করতে পারতাম না? আচ্ছা কথা হচ্ছে যে ওই ফর্মুলাটা ধরো ওইটা হলো প্রপার্টি, হ্যাঁ ওইটা প্রপার্টি ধরো ইউজ করলাম। যদি ইউজ করে আমি কোনো বেনিফিট পাই তাহলে আমি ইউজ করবো। আর যদি মনে হয় যে কি না আমি এটা তো নর্মালি করতে পারতেছি, নর্মালি তো আমি খুব সহজেই করতে পারতেছি, তাহলে আমার ওই প্রপার্টিতে যাওয়া দরকার থাকে। এখন দেখো তো ওইখানে Okay. যদি আমি ধরো আমি ইন কেস যে ওইটার মধ্যে যদি এটা যদি ইউজ করি তাহলে আমি পাবো বেনিফিট। আচ্ছা দেখি পাইতেও পারি, একটু দেখি ধরো sin x আর cos x যদি x স্কয়ার পরে যদি আমি i গুণ যোগ করি তাহলে 2i = x স্কয়ার। x স্কয়ার যদি কমন নিই তাহলে sin x যোগ cos x আসবে। আচ্ছা না খুব বেশি বেনিফিট পাবো না। যদি এখানে sin স্কয়ার x আর cos স্কয়ার x থাকতো তাহলে কিন্তু একটা বেনিফিট পাই যেত। i যোগ করে দিতাম, করে দিলে তখন হচ্ছে কি sin স্কয়ার x আর cos স্কয়ার x মিলে 1 হয়ে যাইতো, শুধু x স্কয়ার ইন্টিগ্রেট হইতো। বাট এটা sin x cos x তো যোগ করে দিলেও আলটিমেটলি লাভ হবে না খুব একটা, বুঝছো? ওকে ভাইয়া। তো আমি যে দুইটা প্রবলেম দেখালাম ওই দুইটা প্রবলেমই বেসিক্যালি ওগুলা ওই প্রপার্টিজ গুলো ইউজ করে। এর বাইরে তেমন বেশি প্রবলেমে ওই প্রপার্টিটা ইউজ করে না, জাস্ট দেখানো আর কি। মানে যে তোমাদের মধ্যে যেন এই কমপ্লিটনেসটা থাকে যে না সবকিছু মোটামুটি কম বেশি টাচ করা হয়েছে আমাদের, এই কমপ্লিটনেস থাকার জন্য ওইটা দেখাইছে। যাই হোক এখন দেখি। তো এখন মোটামুটি ইউভি রিলেটেড প্রবলেম গুলো তো দেখলাম, তাহলে আর কোনটা বাকি আছে? মোটামুটি এই জাতীয় তো ইউভির প্রত্যেকটা প্রবলেমই তাহলে তোমরা যেহেতু ইউভির চ্যাপ্টারের মধ্যে সবগুলো প্রবলেম ডিটেইলস আলোচনা করছি, ওই কনসেপ্ট অনুযায়ী যে কোনো ইউভি ফাংশনের ডিপ ইন্টিগ্রেশন গুলো তোমরা করবা। যেমন এই ফাংশনটা তোমরা বাসায় করবা 1 থেকে √3 এর মধ্যে হচ্ছে x * 10 ইনভার্স x, এটা কিন্তু আমি করাইছি। তাহলে জাস্ট তুমি ওই নিয়মে করবা, করার পরে যে রেজাল্টটা পাবো ওই রেজাল্টের মধ্যে আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই দিবা আলাদাভাবে। আলাদাভাবে তার ইন্টিগ্রেশন করবা, তারপরে আলাদাভাবে তার মধ্যে লোয়ার লিমিট আপার লিমিট বসাই দিবা। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এটা নিজেরা করবা। আবার ধরো e⁻0 থেকে π/2 এর মধ্যে e⁻x * sin x cos x, বলো তো এটার ইন্টিগ্রেশন কি হবে? ডাইরেক্ট এক লাইনে তার রেজাল্ট বলতে পারি না আমরা? এটা রেজাল্ট কত হবে বলো তো, বলতে পারবে এটা রেজাল্ট? e⁻x sin x। এক্স্যাক্টলি e⁻x sin x। তাহলে আমরা জাস্ট তার মধ্যে আপার লিমিট আর লোয়ার লিমিট বসাবো 0 থেকে π/2। সো একবার π/2 বসাও, e⁻π/2 হবে ইনটু sin π/2 মাইনাস e⁻0 মাইনাস e⁻0 ইনটু sin 0। ঠিক আছে, এই পুরো অংশ 0 আর এই অংশের মধ্যে আসবে হচ্ছে e⁻π/2 যেমন আছে তেমনই থাকুক, আর sin π/2 এর মান হচ্ছে 1। তাহলে অ্যানসার হচ্ছে e⁻π/2, এটা হচ্ছে অ্যানসার। ওকে, তাহলে এই প্রবলেমটা দেখা গেল। এই জাতীয় প্রত্যেকের প্রবলেম তোমরা নিজেরা ট্রাই করো, গুণ আকার থাকলে ওগুলো জাস্ট নিজেদের মতো করে ট্রাই করে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করো। আমি দেখি এখান থেকে আরো 2-1টা প্রবলেম বের করতে পারি কিনা, কারণ এই সেম জিনিসের উপর আরেকটা ক্লাস নেওয়ার কোনো মানে নেই। একটু ওয়েট করো, আমি দেখি। আচ্ছা ধরো এই প্রবলেমটা দেখো, এটা বোর্ড পরীক্ষা 1-2 বার আসছে, দেখা জটিল যেন না মনে হয়, এগুলো কিন্তু সহজ প্রবলেম। a * cos² x প্লাস b * sin² x dx, এইটার ইন্টিগ্রেশন বলো তো এটা কি করবো আমরা, কিভাবে ইন্টিগ্রেশনটা করবো? এই বুঝতেছো না কিভাবে করবা? দেখো আরে ভাঙে ভাঙে দিই 0 থেকে π/2। এবার বুঝবা a * cos² x dx প্লাস 0 থেকে π/2 b * sin² x
ডিএক্স। এবার আশা করি বুঝতে পারবা, এটাকে বাইরে নাও, বাইরে একটা হাফ কমন নাও, আর ভেতরে একটা 2 কমন নাও, 2 গুণ দাও, স্কোয়ার এক্স জি ডিএক্স। ভাইয়া বুঝছি এখন। এবার আশা করি বুঝতে পারো, তাই না? কিন্তু দেখে একটু কেমন জানি মনে হয় না কি এটা মনে হয় কি পারবো না মনে হয়, এরকম মনে হয়, বাট আসলে কিন্তু খুব প্রথমে easy। প্রথমে তো ভয় হ্যাঁ, পাইছিলাম। তাহলে ভিতরে একটা 2 গুনতে দাও, তাহলে দেখো এরপর কিন্তু আর মনে হয় বলার কিছু নেই। 2 cos স্কয়ার x কে লিখতে পারবো 1 plus cos 2x, ইন্টিগ্রেশন একদম ইজি, আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিলে অ্যানসার চলে আসবে। 2 sin স্কয়ার x কে লিখতে পারবা 1 minus cos 2x, ইন্টিগ্রেশন একদম ইজি, আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিলে অ্যানসার চলে আসবে। ঠিক আছে, আচ্ছা গেল। আচ্ছা, এখন আরো দুই একটা প্রবলেম দেখি। তোমাদের সমস্যা হইতেছে? আজকে ক্লাসটা একটু লেংথি করি, হ্যাঁ, আর 10 মিনিট। আমার যদিও ঘুম আসছে প্রচুর। 0 থেকে পাই বাই 2 dx divided by a square cos square x plus b square sin square x b square sin square x। আচ্ছা, এটা এই প্রবলেমটা রুয়েট পরীক্ষা আসছিল, রুয়েট। এটা দেখো, এই জাতীয় প্রবলেম মনে হয় আমি করাইছিলাম আমাদের এয়ার ক্লাসে, তারপর আবার একটু মনে করাই দিই। এরকম থাকলে তোমাদের যেটা করতে হয় কি, cos স্কয়ার x দিয়ে ভাগ দেওয়া লাগে। ঠিক আছে, cos স্কয়ার x দিয়ে ভাগ দিয়ে দিবে। cos স্কয়ার x দিয়ে ভাগ দিলে কত থাকবে নিচে বলো তো? উপরে নিচে সব জায়গায় cos স্কয়ার x দিয়ে ভাগ দিবে, তাহলে নিচে থাকবে a স্কয়ার যোগ b স্কয়ার tan স্কয়ার থাকবে, তাই না? b স্কয়ার tan স্কয়ার x। আর উপরে cos স্কয়ার x দিয়ে ভাগ দিলে কি থাকবে? 1 বাই cos স্কয়ার x dx। উপরেও cos sec স্কয়ার x, square নিচেও x। cos স্কয়ার, তাহলে এটাকে sec স্কয়ার x লেখা যায়। এক্স্যাক্টলি, তাহলে আমরা লিখতে পারি sec স্কয়ার x dx। আচ্ছা, এইবার তো কাকে z ধরতে হবে এটা বলার কিছু নাই, কাকে z ধরবো বলো তো? tan x, tan x is equal to z ধরি, sec স্কয়ার x dx is equal to dz নাকি? এবার ইন্টিগ্রেশনটা লিমিটটা চেঞ্জ করে দিই। আচ্ছা, তাহলে এখন দাও লিমিটটা, তাহলে তুমি নিজের মতো চেঞ্জ করতে পারবা। x এর ভ্যালু হচ্ছে 0 থেকে পাই বাই 2, ওটা ধরলে তোমার হচ্ছে z এর একটা লিমিট আসবে না? 10 এর জায়গায় 0 বসাইলে তোমার 0ই আসবে, পাই বাই 2 বসাইলে কত আসবে? ইনফিনিটি আসবে না? পাই বাই 2 বসাইলে ইনফিনিটি আসবে, তাহলে 0 থেকে ইনফিনিটি হবে আমার লিমিট। এবার দেখো sec স্কয়ার x dx এর পরিবর্তে বসাই দিলাম dz, a স্কয়ার যোগ tan স্কয়ার x এর জায়গায় কত বসাইতে পারবা? z স্কয়ার। tan x এর জায়গায় z, tan স্কয়ার x এর জায়গায় z স্কয়ার, তাহলে b স্কয়ার z স্কয়ার। 0 থেকে ইনফিনিটি dz ডিভাইডেড বাই, এটাকে কি লেখা যায়? a স্কয়ার ডিভাইড প্লাস bz হোল স্কয়ার না? এবার বলো তো এটা কোন ফর্মুলা? 1 বাই a tan ইনভার্স x বাই a, এই ফর্মুলা না? জি ভাইয়া। 1 বাই a tan ইনভার্স bz ডিভাইডেড বাই a। বাট এখানে কিন্তু আবার 1 বাই b দিয়েও ভাগ দিতে হবে, কারণ z এর সহগ কিন্তু b আছে, তাই না? 1 বাই b দিয়েও ভাগ দিতে হবে এখানে, তাহলে 1 বাই b দিয়েও ভাগ দিলাম। এবার তার মধ্যে 0 থেকে ইনফিনিটি এই লিমিটটা বসাও, তাহলে 1 বাই ab, আর tan ইনভার্স z এর জায়গায় যদি ইনফিনিটি বসে তাহলে tan ইনভার্স ইনফিনিটি মাইনাস tan ইনভার্স 0। আচ্ছা, এবার বলো তো tan ইনভার্স ইনফিনিটির জায়গায় কত আসে? 10 পাই বাই 2 এর মান কিন্তু ইনফিনিটি, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত মানে হচ্ছে ইনফিনিটি, বুঝছো? তাহলে 10 পাই বাই 2, তাহলে ইনফিনিটি জায়গায় বসাইতে পারবো 10 পাই বাই 2 মাইনাস 10, 0 ডিগ্রির মান কত? tan ইনভার্স 0 এর জায়গায় আমরা কিন্তু বসাইতে পারি 0 ডিগ্রি, তাই না? তাহলে এবার দেখো অ্যান্সার কত আসলো? অ্যান্সার আসলো পাই ডিভাইডেড বাই 2ab। পাই ডিভাইডেড বাই 2ab হচ্ছে আমাদের অ্যান্সার। বলো তো এই প্রবলেমটা বুঝতে পারছো কিনা? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু ডিফারেন্ট একটা প্রবলেম। বুঝতে পারছো এটা? বলো বলো, তাহলে কিন্তু ক্লাস শেষ করবো না, আরো দিতে থাকবে। বুঝছো? জি ভাইয়া। গুড। এবার তাহলে এই প্রবলেমটা তোমরা নিজেরা করতে পারবে, এটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো। d থিটা ডিভাইডেড বাই a sin স্কয়ার থিটা যোগ b cos স্কয়ার থিটা, এটাও বোর্ড পরীক্ষা ছিল। এটাও তোমরা যেটা করবা cos স্কয়ার থিটা দিয়ে সবাইকে ভাগ করবা, তাহলে sec স্কয়ার আসবে, tan স্কয়ার আসবে, tan থিটা ইজ ইকুয়াল টু z ধরলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এর বাইরে যে প্রবলেমগুলো আছে কম বেশি এগুলা আমি করাইছিলাম। আর আরো কিছু প্রবলেমের ইন্টিগ্রেশন আছে, মানে কি বলে ডেফিনিট ইন্টিগ্রাল আছে। আমি তোমাদের মনে আছে আমি একটা ক্লাস নিয়েছিলাম এক্সট্রা ম্যাথস এর উপর, একটা ক্লাস নিয়েছিলাম। ঠিক আছে, এক্সট্রা ম্যাথস এর উপর হচ্ছে কি আমি মোটামুটি বেসিক ইন্টিগ্রেশন করানোর পরে একটা ক্লাস নিয়েছিলাম, যেখানে আমি কিন্তু ডিফারেন্ট টাইপের কিছু টেকনিক বা ডিফারেন্ট টাইপের কিছু প্রবলেম দেখাইছিলাম। হ্যাঁ, ওই z টু দি পাওয়ার n ধরা লাগে, x ইজ ইকুয়াল টু z টু দি পাওয়ার n ধরা লাগে, আবার আরো কিছু টেকনিকের প্রবলেম ছিল। হ্যাঁ, ওই টেকনিকেরও কিছু প্রবলেম দেখতেছি ডেফিনিট ইন্টিগ্রালের মধ্যে, ওগুলা আমি এখানে তেমন একটা দেখাই নাই আজকের ক্লাসে। ওগুলা ওই টেকনিক গুলো যদি ওই ক্লাসের ভিডিও দেখে যদি ওই টেকনিক গুলো তোমাদের মনে থাকে, তুমি এই ডেফিনিট ইন্টিগ্রাল যেগুলো আমি দেখাইনি ওগুলো তোমরা করতে পারবা। আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে ওগুলা বোর্ড পরীক্ষা তেমন একদমই আসে না, তাই আমি একটু স্কিপ করলাম যেহেতু সময় স্বল্পতা।
কিন্তু ওগুলা ইন্টিগ্রেশন তো দেখাইছি, তাহলে ওই ইন্টিগ্রেশন করে তুমি কিন্তু এই ডেফিনিট ইন্টিগ্রাল গুলো সলভ করতে পারবে। তাহলে আমি আশা করতে পারি যে তোমাদের ডেফিনিট ইন্টিগ্রালও তোমাদের কোনো অঙ্কে ইনশাল্লাহ আর সমস্যা হবে না। আমাদের ইন্টিগ্রেশন আর একটা মাত্র চ্যাপ্টার বাকি আছে, যে চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট, ওইটা আমরা নেক্সট 2টা ক্লাসে ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করবো। ওইটাই হচ্ছে আমরা রিয়েল লাইফ প্রবলেম সলভ করি, রিয়েল লাইফে আমাদের আসলে এরিয়াগুলো কিভাবে আমরা বের করি ওগুলো আর কি দেখবো নেক্সট ক্লাসে। তো আজকে ক্লাস পর্যন্ত তাহলে আমাদের ডেফিনিট ইন্টিগ্রাল আইডিয়া হয়ে গেছে। তাহলে নেক্সট ক্লাসটাতে আমাদের আরেকটু সুবিধা হবে। তো নেক্সট ক্লাসটা বুঝতে হলে আমাদের একটু হেল্প লাগে হচ্ছে গ্রাফে হেল্প লাগবে, প্রত্যেকটা ফাংশনে গ্রাফিং এর আমাদের হেল্প লাগবে। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে তোমরা আমার ফাংশনের গ্রাফের উপর একটা ক্লাস আছে, আমার ইউটিউব চ্যানেলে ফাংশনের গ্রাফের উপর একটা ক্লাস নেওয়া হয়েছে। তোমাদের যদি সম্ভব হয় তোমরা ফাংশনের গ্রাফিং এর উপর ওই ক্লাসটা সবাই একটু দেখে আসবে, তাহলে যেটা সুবিধা হবে আমার ক্লাসটা নিতে একটু সুবিধা হবে, তোমাদের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। ফাংশনের গ্রাফটা একটু বুঝে আসবে, আর ডেফিনিট ইন্টিগ্রাল লিমিট বসানো তো শিখছে। তো নেক্সট ক্লাস ইনশাআল্লাহ অত সমস্যা হবে না। তো আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই থাকুক।